সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1190তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ মনির হোসেনের জীবনের ভয়ঙ্কর রকম এক সুন্দর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল খুলনার বৃহত্তম ময়নাদিঘির নিচে রয়েছে পরিদেশ শহর। খুলনার এক প্রত্যন্ত এলাকার কোনো এক দিঘি আছে, যে দিঘির নাম হচ্ছে ময়নাদিঘি, এবং ওই ময়নাদিঘির নিচে রয়েছে পরিদের শহর। কথাটা শুনে হয়তো অনেকে অবাক হয়ে গেলেন। আসলে পুরোটা গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন আদৌ কি ওই দিঘির নিচে কোনো পরিদেশ শহর ছিল। আশ্চর্যজনক এবং খুবই সুন্দর এক বাস্তব ছোট্ট জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই মনির হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে মনির ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমি খুব ছোটোবেলা দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে। যদিও আমাদের গ্রামের অনেকেই সুন্দরবনে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করত, কিন্তু আমার বাবা গ্রামের অন্য মানুষগুলোর সাথে মিলত না। সম্পূর্ণ আলাদাভাবে আমার বাবা কৃষিকাজের উপরে ডিপেন্ড ছিল, এবং কৃষিকাজ করে যেটাকে আমার বাবার ইনকাম হতো ওই দিয়ে আমার পরিবারটা চলতো। পরিবারের মাঝে তুমুল রকমের অভাব অনটন ছিল, এবং ছোটোবেলা থেকে সেই অভাব অনটনগুলো দেখতে দেখতে আমি একটা সময় বড় হই। আমি যখন মোটামুটি একটু বড় হই, ওই মুহূর্তে আমি দেখে আসছি আমার বাবা মা সবসময় অভাবের তাড়নায় ঝগড়াঝাটি করতো, প্রচুর ঝগড়াঝাটি করতো। অ্যান্ড একটা সময় আমার বয়স তখন কত আমি ঠিক সেটা জানি না, আমি আমাদেরই এলাকারই কোনো একটা স্কুলে তখন ক্লাস 5-এ পড়তাম, মানে প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়ি। ওই দিন হলো কি, একদিন বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে আমার বোন, আমার যে একেবারে ছোটো যে বোনটা, আমার ছোটো বোনটা মাছ দিয়ে রাতের বেলায় ভাত খাবে, এই নিয়ে আমার আব্বার সাথে খুব মানে আমার আম্মুর সাথে খুব ঝগড়া করে, অনেক ঝগড়া করে। তো আমার আম্মু বলে যে তোর আব্বুরে বলছি বাজার থেকে মাছ নিয়ে আসার জন্য, তা বাজার থেকে মাছ নিয়ে আসবে, তুই এরকম করিস না। আমার ছোটো বোনকে এগুলো বলে, এবং বলার পরে একটা পর্যায়ে আমি তখন মানে পড়তেছিলাম, টেবিলের মধ্যে পড়তেছি, আব্বা মনে হয় বাজার থেকে আসছে, এবং আব্বা বাজার থেকে আসছে পরে আমার মা তখন আব্বার সাথে খুব ঝগড়া করতেছে। তোমার না বললাম যে তোমার ছোটো মেয়ে মাছ খাইতে চাইছে, তুমি মাছ আনতে বলছিলাম না, মাছ কেন আনো নাই? আমার আব্বা তখন বলে মাছ কিনতে তো টাকা লাগে, আমার কাছে তো টাকা নাই, আর বাজারও মন্দ্রা, আমি আমার ধানও বিক্রি করতে পারি নাই, মাছও কিনতে পারি নাই। যদি ধান বিক্রি করতে পারতাম তাহলে মাছ কিনে আনতাম, আমি তো ধান ফিরে নিয়ে আসছি। আমার মা বলে আমার মেয়ে মাছ খাইতে চাইছে, তুমি আমার মেয়েরে মাছ খাওয়াইতে পারলো না। এই নিয়ে আমার মা যখন এক কথায় 2 কথা বলে, আমার আব্বা তখনই আমার মাকে তেড়ে যায় মারার জন্য, এবং সবার সম্মুখে আমার বাবা তখন আমার মাকে এলোপাতারি কিল ঘুষে মারতে থাকে। এবং মায়েরই চিৎকার শুনে আমি তখন পড়ার টেবিল থেকে দৌড়ে গেলাম। আমার বোন তখন ওই মুহূর্তে আমার আব্বার পা ধরে চিৎকার করে কান্না করে বলতেছে, ও আব্বা, আমার আম্মারে মাইরো না, আমার আম্মারে ছাইরা দাও, আমি আর কোনোদিনও মাছ খাইতে যাবো না, আমি আর জীবনেও মাছ খাবো না, ও আব্বা আমার মায়েরে ছাইরা দাও। এরকম করতেছে। আব্বা তখন মাকে ছেড়ে দিয়ে আব্বা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল, এবং মা তখন কান্না করতেছে, আর আমার ছোটো বোনটা মারতেছে আর বলতেছে পরিবারে এত অভাব, এত অনটন, আমরা 3 বুলো ভাত খাইতে পারি না, তুই মাছ খাইতে চাস কেন? মাছ খাইলে আল্লাহকে বইলা কোনো বড় লোকের ঘরে জন্মাইলি না কেন তুই এই গরিবের ঘরে জন্মাইছস, তোর কেন মাছ খাইতে মন চাইবে? আমার ছোটো বোনটা একটু ওরকমে মানে ইয়ে টাইপের। পরে আম্মা তখন মারছে, ওরে মাইর দেওয়ার পরে ওই তখন কান্না করতে করতে ঘরে চলে গেছে। তা ঘরে গিয়ে ও চুপচাপ বসে আছে, অনেক ছোটো, কিন্তু অনেকটা ছোটো, বাট ছোটো হওয়ার পরও না ওর ভিতরে ইগো অনেক বেশি, অনেক কিছু বুঝতে পারে, মানে ছোটো মানুষ হলেও না ওর মেধা শক্তি অনেক ভালো, অনেক কিছু বুঝে। পরে ঘরের কোণার মধ্যে বসে আছে। তা বসে থাকা অবস্থায় আমি তখন ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে বলতেছি, কিরে বোন, কান্না করতেছিস, মাছ খাবি? আমার বলে না, আমি মাছ খাবো না। আমি বলি দেখ ভাইয়া, তোর জন্য মাছ আনবো। তা বলে বাবা মাছ আনতে পারলো না, তুমি কই থেকে মাছ আনবা, তুমি কিভাবে মাছ আনবা? তাই আমি বললাম আমি তোর জন্য মাছ আনবো, তোর দিকে আমি রাত্রেই তোর জন্য মাছ আনবো।
তো এই কথা বলার পরে আমি তখন আমার ছোটো বোনকে বুঝাইয়া পড়তে বসছি। এখন পড়তে যে ভাই আমি বসছি, তা আমি তো ছোটো মানুষ, না মাথার মধ্যে একটা জিনিস আসলো যে আমার বোনেরা না বলছি মাছ খাওয়াবো, তো এখন মাছ আমি কই পাবো? আমি তো অনেক ছোট, এখন রাতের বেলায় তো আমার বোনেরা মাছ এনে দিতে হবে, তা সকালবেলাও মাছ দিয়ে ভাত খাবে। এই সময় আমি তখন চুরি করে করলাম কি, আব্বুর মানে যেখানে ঘুমাইতো আব্বুর বালিশের নিচে একটা টর্চ লাইট ছিল, 3 ব্যাটারি টর্চ লাইটগুলা অনেক পুরনো, যেগুলো 3 ব্যাটারি সিস্টেম ছিল। ওই ব্যাটারি টর্চ লাইট আমি তখন হাতে নিলাম। হাতে নিয়ে চিন্তা করলাম আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা দিঘি আছে, যে দিঘির নাম ময়না দিঘি, এবং সবাই ওটারে ময়না দিঘি বলে। এবং আগে নাকি ওই দিঘির পাড়ে উঁচা উঁচা জায়গা ছিল, যেগুলোর মধ্যে প্রচুর জঙ্গল ছিল, এবং সেখানে সুন্দরবন থেকে অনেক ময়না পাখিরা এসে বসতো, এবং ময়না পাখির প্রচুর আনাগোনা ছিল ওই দিঘির পাড়ে। এই জন্য সবাই ওই দিঘিকে ময়না দিঘি বলে আখ্যায়িত করেছে। সবাই বলে এই দিঘির নাম হচ্ছে ময়না দিঘি। তো আমি তখন এই টর্চ লাইটটা আবার বিছানার নিচ থেকে টর্চ লাইটটা নিলাম, নিয়ে আমি তখন ভাবতেছি যে আমি ময়না দিঘিতে যাব। দিঘির মানে তখন পানি প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, আগের মতো তো পানি নাই দিঘির মধ্যে। পানি যেহেতু একটু শুকনা, আমি হাত দিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা। টর্চ লাইটটা টিপ দিয়ে মাটিতে রাখবো, এরপর আমি নিচে গিয়ে হাতে হাতে মাছ ধরবো। এইরকম একটা চিন্তা ভাবনা করে আমি তখন টর্চ লাইটটা নিয়ে ঘর থেকে বের হয়েছি। এবং ঘর থেকে বেরোয়ার পরে আমি তখন কী করলাম, ওই টর্চ লাইট দিয়ে নিচে ওই ময়না দিঘিতে গেছি। এবং যাওয়ার পরে রাত তখন কয়টা বাজে আমি তো আর জানি না, কারণ আমি তো হচ্ছে ছোটো মানুষ, আমার হাতে কোনো ঘড়িও নাই, কোনো মোবাইলও নাই। সময় কখন তা কিন্তু আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হলো মোটামুটি অনেক রাত হয়ে গেছে, কারণ চারদিকে অনেক গম্ভীর হয়ে গেছে, অনেক নীরব হয়ে গেছে, একদম নীরব নিচ্ছিন্ন। তো আমার কাছে মনে হলো তাইলে মনে হয় অনেক রাত হয়ে গেছে, কারণ অনেক রাত না হলে তো এরকম নীরব হয়ে যায় না, চারপাশটা অনেক নীরব হয়ে গেছে। এবার আমি আস্তে 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 করে টর্চ লাইটটা নিয়ে ওই ময়না দিঘির পাড়ের দিয়া আস্তে ময়না দিঘির মধ্যে নামলাম। এবং নাইমা পরে একটা পাশে আমি তখন টর্চ লাইটটা রাখলাম, এবং টর্চ লাইটটা রেখে আমি তখন দিঘির মধ্যে নামিয়া হাতে মাছ ধরতেছি। তো এভাবে গিয়ে হাতে মাছ ধরা যায়? আমি তো বয়স কম, আমার ছোটো মানুষ, কিন্তু এত কিছু বুঝি না। তা হাতে মাছ ধরতে ধরতে টর্চ লাইটটা এক পাশে রাখছি, আরেক পাশে আমি চলে গেছি মাছ ধরতে ধরতে, কিন্তু একটা মাছও পাইলাম না। ব্যাগ নিয়ে গেছি মাছ ধরার জন্য, কিন্তু কোনো মাছ পাইলাম না। এমন করতে করতে অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম কে জানি দিঘির পাড়ে দিয়ে হাঁটতেছে। তো আমি তো মানে আমার তো বয়স নাই, ছোটো মানুষ, আমি দেখলে বুঝি না যে দিঘির পাড়ে কে জানি হাঁটতেছে। হঠাৎ করে তাকে দেখলাম 3 পিস পরা একটা মেয়ে, 3 পিস পরিহিত একটা মেয়ে হাঁটতেছে। আমার বলে কে রে এখানে, এমনি বলে। আমি বললাম আমি মনির। পরে বলে কি করস, এমনি বলে। আমি বললাম মাছ ধরতেছি। তা বলে মাছ পাইছিস? আমি বললাম না পাই নাই। তা বলে এত রাতের বেলায় মাছ ধরতে আসলি যে? এখন এইটা কে ওইটা কিন্তু আমি জানি না, আর আমি কিন্তু জিজ্ঞাসা করি না যে আপনি কে, আমার মাথায় এটা নাই যেটা কে বা কারা, না আমি সময় তো জানি না যে রাত কখন হয়েছে। পরে আমার বলতেছে মাছ পাইছিস? আমি বললাম না মাছ পাই নাই। তা বলে এত রাতের বেলায় মাছ ধরতে আসছিস কেন? এমন ছোটো বোন বলছে মাছ দিয়ে ভাত খাবে, আবার বাজার থেকে মাছ আনে নাই, যার জন্য আমার ছোটো বোন রাগ করছে, এর জন্য মাছ ধরতে আসছে, ওরে মাছ দিয়ে কালকে সকালে ভাত দেবনি। তা বলে তুই কি মাছ পাবি? আমি বললাম না। বলে আমি কি তোরে মাছ ধরাই দিব, মাছ ধরে দিব? আমি বললাম তাহলে ধরে দেন, ছোটো মানুষ তো। আমি বললাম ঠিক আছে তাহলে ধরে দেন। এ বলার পরে উনি তখন আমার পাশে আসছে, এবং পাশে আসার পরে মানে হাত দিতেছে মাছ পাইতেছে, হাত দিতেছে মাছ পাইতেছে, মানে এরকম নিচে হাত দিতেছে মাছ, মানে নিচে হাত দিতেছে মাছ। আমি হাতে মাছ পাই না, সে হাত দিয়ে প্রায় মানে আমার ব্যাগে এতগুলা মাছ দিছে যে আমি ব্যাগ হাতে নিয়ে হাঁটতে পারবো না, এমন একটা অবস্থা। পরে আমি বললাম আপনি এতগুলা মাছ আমার ধরে দিলেন, আপনার বাড়ি কই? পরে আমার বলে ওই গ্রামে, মানে দিঘির পাড়ে একটা গ্রামের কথা বলে। আমি বললাম ও আচ্ছা ওই গ্রামে, তা আপনিও তো আগে কখনো এখানে দেখি নাই। বলে আমি মাঝে মাঝে দিঘির মধ্যে রাতের বেলায় হাঁটতে আসি। তা তুমি যে তোর যে মাছগুলো দিলাম, তুই করে বলতেছে তোর যে মাছগুলো দিলাম, আমার কিন্তু একটা শর্ত আছে, এমনি বলে। আমি বললাম শর্ত কি? বলে তোর যে আমি মাছ ধরে দিছি, এটি কিন্তু বাড়িতে গিয়ে কাউরে বলতে পারবি না, যদি কাউরে বলে দেস তাহলে কিন্তু সমস্যা হবে, তুই মারা যাবি, আমারে বলে। আমি বললাম না আমি কারো কাছে বলবো না, তো আমি বাড়িতে গিয়ে আমি কাউকে বলবো না যে আমি মাছ ধরছি বা মাছ পাইছি, আমি কাউরে বলবো না। বলে বলবি তুই ধরছিস, আমি ধরে দিছি এটা বলিস না, আর যদি মাছ আরও লাগে তুই আসিস, আমি তোর আবার মাছ ধরে দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওরে ব্যাগ নিয়ে কষ্ট করে বাড়ি পর্যন্ত আসছি, আসার পরে মায়ের ডাক দিতেছি জোরে জোরে, এত মাছ পাইছি না, তা অনেক খুশি, মনের মধ্যে অনেক খুশি। এসে আম্মারে ডাকতেছি, ও মা মারে, জোরে জোরে ডাকতেছি। মা তখন ঘুম থেকে উঠে দেখতেছে আমার হাতে পায়ে কাদা, হাতের মধ্যে টর্চ লাইট। কিরে তুই কই গেছিলি? আমি বললাম মা আমি মাছ ধরার জন্য গেছিলাম ময়না দিঘিতে। এইটা বলার পরে মা তখন চোখ লাল করে এসে আমার দাপ ধরে থাপ্পড় মেরে দিছে।
থাপ্পড় মেরে বলতেছে, তোর এত বড় সাহস, তুই এত রাতের বেলায় কেন ময়নাদিঘিতে গেছিস? তুই যদি মরে যাইতি। ময়নাদিঘি ভালো, ওই তো খারাপ জায়গা, কেউ এখানে যায়? আমি বললাম, মা দেখো কতগুলো মাছ পাইছি। এবং মা ব্যাগের মধ্যে মাছ দেখে একবার আমার মুখের দিকে তাকায়, আবার মাছের দিকে তাকায়, আবার আমার মুখের দিকে তাকায়, আবার মাছের দিকে তাকায়। আমার বলে, কী রে, এগুলো কোত্থেকে আনছিস? আমি বলি, মা ময়নাদিঘির মধ্যে হাতায় হাতায় ধরছি। তা আমার আম্মা বলে, হাতায় হাতায় তুই এই মাছ ধরছিস ময়নাদিঘিতে? আমি বললাম, আমি তো ধরে আনছি, দেখো। মা আর কোনো কিছু বললো না। মা তখন মাছগুলো নিয়ে পাক ঘরে গেল, এবং পাকের ঘরে যাওয়ার পরে মাছগুলোরে কাটলো। আমি হাত মুখ ধুয়ে আসছি, ধুয়ে আসার পর আমি বললাম, মা আমি তো ভাত খাই নাই, তুমি 2টা মাছ ভাইজা দাও আর আমার বোনেরে ডাক দাও, ওরে মাছ দিয়ে ভাত খাওয়ামো। আম্মা বলো, ঘুমিয়ে গেছে, ওরা টাকার দরকার নেই, আমি তোর 2টা মাছ ভাইজা দিতে আসি। তো 2টা টাকি মাছ মা আমারে ভাইজা দিতে আসে। আমি তো আমার বোনের লেগে মাছ ধরছি না, তা আমার বোনের তো আমি খাওয়াবোই। আমি গিয়ে আমার বোনরে ডাকতে শুরু করছি, ওই তাড়াতাড়ি উঠ। ডাক দিছি, উঠে বলে, কী হিসে? তোর জন্য মাছ ধরে আনছে ময়নাদিঘি থেকে। বলে, তাই? আমি বললাম, হ্যাঁ। তো বলার পর তখন আমার সাথে পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসছে। আসার পরে মা ওরে দেখে বলতেছে, কি রে তুই ঘুমাস নাই? বলে, ভাইয়া ডাইকা আনছে, মাছ দিয়ে ভাত খাওয়াইব। তো এরপরে কইতেছে, আচ্ছা ঠিক আছে বয়। তা ভাই বোন দুজনে বসলাম, মা গরম গরম মাছ দিল, মাছ বাছি দিয়ে পেট ভরে ভাত খাইছি। ভাত খাওয়ার পরে আমার বোন তখন আম্মার সাথে ঘুমাইতে চলে গেল, আমিও তখন ঘুমাইতে চলে আসছি, মানে ঘরে। এখন দিনের বেলায় আমার ঘুম ভাঙছে, ভাঙার পরে সকালবেলা ভোরে ভোরে আমার আম্মা কেমন করে যেন আমার দিকে একটু তাকাইতে আছে। মানে আমার আম্মার তাকানিটা কিন্তু খুব একটা ভালো না, মানে একটু সন্দেহ সন্দেহ নজর আমার দিকে তাকাইতে আছে। এরপরে আমার বলে, মুক্তবে যাবি? আমি বললাম, হ্যাঁ যাবো। তাই বলে, যা মা মুক্তবে যা। পরে আমার ছোটো 2টা বোন আছে, 2টারই নিয়ে আমি তখন মুক্তবে গেলাম। মুক্তব থেকে আমি তখন আসছি, ঘরে আসছি। এবং ঘরে আসার পরে দেখলাম ভাই ঘরের মধ্যে একটা মিটিংয়ের মতো বসে আছে, মানে একটা মিটিংয়ের মতো অবস্থা। আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি এবং আমাদের গ্রামের আরও 2জন মহিলা। তো ওরা জানি কী নিয়ে আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে। হ্যাঁ, আমি আর কিছু বললাম না, মানে আমি কিছু বলি নাই, না বলে আমি মানে চলে গেছি ঘরের মধ্যে। ঘরের মধ্যে যাওয়ার পরে আমার আব্বা তখন আমারে বলতেছে, আব্বা তখন আমার ডাক দিছে, মানে এখানে সবার মাঝে ডাক দিছে, ডাক দিয়া বলে, মাছগুলো কই থেকে আনছিস কালকে রাতে? আমার আব্বা আমারে বলে। তাই আমি বললাম, মায়েরও তো আমি বলছি ময়নাদিঘিতে মাছ ধরছি। মা কিন্তু মাছগুলো ভাজি কইরা মানে ওই পাতিলা সহ সবার সামনে নিয়ে আসছে দেখানোর জন্য, সবাই দেখতেছে। পরে আব্বা আমারে বলে, মিথ্যা কথা বললে কিন্তু এমন মারা মারবো, জন্মের মারা মারবো, সত্যি করে বল মাছ কই পাইছস? আমি বললাম, বাবা আমি ময়নাদিঘিতে গেছি, ময়নাদিঘিতে আমি হাতে হাতে মাছ ধরছি। আমার আব্বা বলে, হাতে হাতে মাছ ধরছস, সত্যি কথা বলবি না? আমি বললাম, না আমি সত্যিই বলতেছি, আমি হাতে হাতে মাছ ধরছি। এরপরে এই দিনটা কেটে গেল। সন্ধ্যের সময় আব্বা তখন আমার বলে, চল ময়নাদিঘিতে চল, তুই মাছ ধরবি। আমি বললাম, কে আমি মাছ ধরবো কে? ঘরের মধ্যে তো কত মাছ আছে, কালকে হাফ ব্যাগ মাছ নিয়ে আসছি, মাছের কি অভাব? আমার আব্বা বলে, না তুই মাছ ধরবি, আমি দেখবো, চল। এবার আব্বা আমার ধমকায় টমকায় কী করলো, লয়ে গেছে, মানে মাছ ধরবে বাবা আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি গেছি বাড়িতে, মানে আপনার ময়নাদিঘিতে গেছি। যাওয়ার পরে আব্বা উপরে টর্চলাইট নিয়ে দাঁড়ায় আছে আমার বলে মাছ ধরার জন্য। বাট আমি হাতাইতেছি, একটা মাছও পাইলাম না। অনেকক্ষণ ধরে হাতাইতে আসি, মাছ পাইলাম না, মানে মাছই পাই না। আমার আব্বা বলে, কিরে মাছ পাইছস? না আব্বা মাছ পাই নাই। এবার আধা ঘন্টার মতো হাতানোর পরে একটা পুঁটি মাছও পাই না, ছোটো একটা পুঁটিও পাই নাই। আব্বা আমারে বলে, ঠিক আছে উঠে আয়। আমি তখন উঠে আসছি, আসার পর আমার বলে, বাড়ি চল। বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পর আমারে বলে, তুই কালকে রাতে মাছ আনছস কোত্থেকে আমারে বল। আমি বললাম, আব্বা আমি তো বললাম ময়নাদিঘির মধ্যে হাতে হাতে মাছ ধরছি, তা এই মাছ তো তোমার আইনে দিছি, তোমরা খাইলা, তা আমারে মারতেছো, আমার ধমকাইতেছো। আমার আব্বা বলে, আমি আধা ঘন্টা ধরে টর্চলাইট হাতে নিয়ে দাঁড়াইছিলাম, তুই একটা পুঁটি মাছ পাইলি না, আর গতকালকে রাতে তুই আধা ব্যাগ মাছ নিয়ে আসছস, তুই কই পাইলি এই মাছ? আমি বলি, আব্বা যেহেনে পাওয়ার পাইছি, তুমি আমার সাথে এরকম করো না তো। এরকম করে আব্বারে আমি আর কোনো কিছু বললাম না, না বইলা আমি তো জানি মাছ তো আর আমি ধরি নাই, আমার আরেকজনে ধরিয়া দিছে। এখন যে আমারে মাছ ধরে দিছে সে তো আবার আমাকে শর্ত দিয়ে দিছে, আমি যাতে কোনোভাবে তার নাম আমার পরিবারের কারো কাছে না বলি, কারণ পরিবারের কারো কাছে বললেই সমস্যা হবে, আমি মারাও যাবো, এটাও সে বলছে। এইভাবে সপ্তাহখানি কেটে গেল, বিষয়টা এখানে চুপ হয়ে গেল। এবং সপ্তাহখানি কেটে যাওয়ার পরে ঘরের মাছ আবার শেষ। একদিন আমার আম্মা আমার আব্বারে বলতেছে যে, আজকে বাজার থেকে মাছ আইনো, মনির যেই মাছ ধরছে মাছ তো সব শেষ হয়ে গেছে। আমার আব্বা তখন বলে, আচ্ছা আনমনি বইলা আব্বা ওই দিনও মাছ আনে না বাজার থেকে। কি করছে, মশারির ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেলগুলো নিয়ে আসছে। আম্মা বলে, কি ব্যাপার, তোমার না মাছ আনতে বলছিলাম, তা তুমি মাছ আনলা না? আমার আব্বা বলে, না মাছ পাই নাই, বাজারে মাছ পাওয়া যায় না, মাছ পাই নাই। এবার আব্বা তখন বেরিয়ে গেছে। আমি তো আর আব্বার কাছে কোনো কিছু বলি না, আমি তো জানি আমি মাছ আনবো।
তাই আমি কী করলাম, রাতের বেলা আবারও মানে ওই দিন রাতের বেলা আবারও চুরি করে আবার টর্চ লাইট ম্যানেজ করছি, এবং টর্চ লাইট ম্যানেজ করে আমি আবার ওই দিঘির পাড়ে গেছি। এবং দিঘির পাড়ে যাওয়া মাত্রই দেখি উনি দাঁড়ায় আছে, মানে আমি পাড়ে উঠবো উনি দাঁড়ায় আছে। আমার বলে, কী ব্যাপার মনির, মাছ ধরতে আসছিস? আমি বললাম হ্যাঁ মাছ ধরতে আসছি, আবার বাজারে গেছিল মাছ পাই নাই, হবে আসছি এনে মাছ ধরবো, পরে আমি মাছ ধরে দিবো। আমি বলে ধরে দেন। পরে 1900 নামলো দিঘিতে, আমিও নামছি, উনিও মাছ ধরে, এবং আমি ওই দিন একটা দুইটা পাচ্ছিলাম, সেও ধরতেছে আমাকে দিতেছে। পরে আমার বলে, মনির তুই তো অনেক ভালো ছেলে রে, তোর আব্বারে নিয়ে তুই দিঘিতে আসলি অথচ আমার কথা বলস নাই। আমি বলি আপনার কথা বলি না, আপনি না মানা করছেন? বলে হ্যাঁ এজন্যই তো তোরে আমি আবারও মাছ ধরে দিতে আসছি, তা তুই বলিস না দেখে তো তুই ভালো ছেলে, অনেক ভালো ছেলে তুই। এরকম করে আমার সাথে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে এবং আমার মাছ ধরে দেয়। ওই দিনের মতো আমার আজকেও আধা বেগ মাছ ধরে দেয়। এবার ওই দিন এদিনও যখন আমি বরাবরের মতো মাছ নিয়ে ঘরে যাই, আম্মারে ডাকি, আম্মা কিন্তু উঠে গেছে আমার খুঁজতে, আমার আব্বা কিন্তু বাইরে এসে নাকি আমার খোঁজার জন্য, মানে আমারে খুঁজতে আমার আব্বা বাইরে এসে, আমি মাছ নিয়ে বাড়িতে আসছি। আমার আম্মা বলে, মাছ পাইলি কই? আমি বললাম কই আবার পাবো, ময়না দিঘির মধ্যে হাতে মাছ ধরছি। এবং আম্মা তখন মাছগুলো কাটতেছে, আমার আব্বা থেকে আসছে। আইসা আমারে বলে, মানে আম্মা মাছ কাটতেছে দেখে তো আব্বার চোখ অনেক বড় বড় হয়ে গেল। আমার আব্বা তখন আম্মারে বলতেছে, মাছ পাইলা কই? কই আবার পাবো, তোমার ছেলে ধরে আনছে। আমার আব্বা তখন আমার দিকে তাকিয়ে বলে, মাছ কোত্থেকে আনলি? আমি বললাম ময়না দিঘিতে মাছ ধরছি আব্বা। আমার আব্বা বলে, আমি পুরো ময়না দিঘিটা 3টা চক্কর দিছি, ময়না দিঘির আমি 3টা চক্কর দিয়া চারপাশে ঘুরলাম, আমি কোথাও তোরে দেখলাম না, তুই ময়না দিঘির ভিতরে ছিলি না, আর তুই আমারে বলতেছস ময়না দিঘি থেকে মাছ আনছিস? আমি বললাম বাবা, আমি সত্যিই বলতেছি, আমি ময়না দিঘিতে মাছ ধরছি, তাই মাছ পামু কই? আব্বা আমার যখন জোরে ধমক দিল, আমার মা তখন বলতেছে, তুমি ওরা ধমকাধমকি করতেছো কেন? ওই কি মাছ আর চুরি করে আনে? আর চুরের মাছ কি এগুলা? চাষের মাছ কি এগুলা? ও তো টাকি মাছ, তারপর ছোট ছোট পুঁটি মাছ, এটা ওইটা ধরে আনছে, এগুলো তো জাতীয় মাছ, এগুলো তো আর কারো চাষের মাছ না। আমার আব্বা তখন বলে, দেখো তোমার ছেলে মনে হয় মরণ ফাঁদে পা দিছে, মরণ ফাঁদে মনে হয় পা দিছে, তুমি বুঝবা, তুমি কিন্তু বুঝবা। একথা আমার আম্মাকে বলে দিছে। একথা আম্মাকে বলার পরে আম্মা তো তখন আর কিছু বললো না। এইভাবে 3 দিন কেটে গেছে, এবং 3 দিন পরে আমার আম্মা আবারও, আমার আব্বা একদিন বলতেছে যে ঘরের মাছ তো শেষ হয়ে গেছে, আবারও মাছ লাগবে। আমি তখন মুসকি মুসকি হাসতেছি। আমার আব্বা বলে, আচ্ছা বাজার থেকে মাছ আনমনি। তো আমি জানি না এটা তাদের ট্রিক্স ছিল নাকি, আমি জানি না। এরপরে আব্বা বাজারে গেছে, বাজার থেকে এসে বলতেছে মাছ পাইনি। এবং মাছ পাইনি বলার পরে আমি তো চিন্তা করছি আমি ওই দিনও দিঘিতে যাবো, দিঘি থেকে আমি হাফ বেগ মাছ ধরে আনবো। আবার ওই দিন দিঘিতে আমি রওনা দিছি, চুরি করে আব্বা লাইট নিয়েছি, লাইট নিয়ে আস্তে আস্তে করে দিঘিতে রওনা দিছি। এবং দিঘিতে রওনা দেওয়ার পরে দিঘির পাড়ে যেয়ে দেখতেছি যে ও আর আজকে নাই, মানে যিনি আমাকে মাছ ধরে দিত উনি আর আজকে নাই। পরে এদিকে তাকাচ্ছি ওইদিকে তাকাচ্ছি, তারে আর পাইতেছি না। না পাওয়ার পরে চিন্তা করলাম, কিরে উনি কোথায় গেল? উনি তো আমার মাছ ধরে দেয়। পরে ওনারে না পাইয়া আমি তখন নিজেই মাছ ধরতে নেমে গেছি। এর মাছ ধরতেছি আধা ঘন্টার মতো হয়ে গেছে ভাই, আমি একটা ছোট মাছও পাই নাই। মানে মাছ তো আর আমি এমনিও পাই না, মানে টোটালি মাছ পাই নাই। মাছ না পাওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম, মানে পাড়ের দিকে তাকে দেখলাম কেউ একজন জানি হাঁটতেছে। আমি তখন বললাম, কে? আমরা মাছ ধরে দিবেন, আসেন, আমরা মাছ ধরে দিবেন, আসেন। কিন্তু আসে না, কেউই আসে না। অনেকক্ষণ ধরে হাতে কিচ্ছু পাইলাম না। পরে আমি আবারও ওই খালি ব্যাগটা নিয়ে বাড়ির দিকে হাইটে আসতেছি। বাড়িতে আসার পরে আমার আম্মা উঠানে দাঁড়াই আছে। আর আম্মা বলে, কিরে মাছ আনছিস? আমি বললাম, না মা, আজকে আর মাছ পাইনি। এবং পিছনের দিকে ফিরে দেখে আমার আব্বা আমার পিছনে দাঁড়াই আছে। আব্বা আমার বলে, আজকে মাছ পাস নাই কেন? আমি বললাম, মাছ পাই নেই তো খুঁজছি, পাই নেই, কী করবো? আমার আব্বা বলে, মাছ কেন পাস নেই আমারে বল, তোরে কে মাছ ধরে দেয়? তুই কারে বললি আসেন আমারে মাছ ধরে দেন, আসেন আমারে মাছ ধরে দেন, এই কথা কারে বলছিস? এইটা বলার পরে আমি বুঝে গেছি আমার আব্বা অবশ্যই আমার পিছে গেছে। আমার আব্বা আমার পিছনে গেছে, নিলে আমার আব্বা এই কথা কীভাবে জানে যে আমি কাউকে বলছি যে আসেন আমারে মাছ ধরে দেন? আমি তখন বললাম, আব্বা তাহলে তুমি কি আমার পিছে গেছো? তুমি গেছো দেখেই তো ও আজকে আসে নাই। এইটা বলা, মানে এই কথাটা আমি মুখ ফুসকে বলে ফেলি। এইটা বলার পরে আমার আব্বা আর আম্মারেও কোনো কিছু বললো না, আমারও কোনো কিছু বললো না। না বলার পরে ওই দিন হলো কি, আমার আব্বা তখন করলো কি, আমি মানে এই সকালবেলা মুক্তবে গেছিলাম, মুক্তব থেকে আসার পরে আব্বা তখন একটা লাঠি নিছে হাতে, মানে জোর ব্যাট নিছে, নিয়েই দরজা বন্ধ করে আমার মারতে শুরু করছে। আবার ঘরের মধ্যে এলোপাতারিক মারতেছে, তোরে কে মাছ ধরিয়া দেয়? তুই কোত্থেকে এত মাছ পাইছিস? তুই আমার কাছে সব সত্যি কথা বল, যদি সত্য কথা না বলস তাহলে তোর আমি মেরেই ফেলবো, সত্য কথা বল। এবার যখন মারতে শুরু করছে আমি তখন আমার আব্বারে বলতেছি, আব্বা আমারে মাইরো না, আমি মাছ পাইছি, আমি তোমারে বলি কে আমারে ধরিয়া দেয়। এবার আমি আব্বার কাছে সত্য কথা বললাম, শুধু মায়ের তাড়নায়, যে আব্বা আমি মাছ ধরতে যাই
এমন এমন একজন আসে, আমি ওনারে চিনি না, উনি আমার মাছ ধরে দেয়, উনি একটা মেয়ে। এবং এই কথা শোনার পরে আমার আব্বা মা দুজনেরই চোখ তখন কপালে উঠে যায়। মানে তারা দুজন অনেক ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, ও দিঘিতে কীভাবে মাছ ধরে, কে ওরে মাছ ধরে দিয়ে যায়। আমার আম্মার সাথে সাথে আমাকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী বাড়ির এক মহিলা আছে, ওই মহিলা আবার কবিরাজ, ওই কবিরাজ মহিলার কাছে আমাকে নিয়ে যায়। এবং কবিরাজ মহিলার কাছে নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ মহিলা আমার হাতে পায়ে সব জায়গায় তাবিজ পরায় দেয়, 2 হাতে 2টা তাবিজ পরায় দেয়, গলায় তাবিজ পরায় দেয়। এবং আমার আম্মারে বলে, খবরদার, তোমার এই ছেলের কিন্তু নিয়ে যাইবো, ছেলের কিন্তু পছন্দ করে ফেলছে, তারা কিন্তু নিয়ে যাইবো, খবরদার তারে ঘরের বাইরে যাইতে দিও না, তারে বাড়ির বাইরে যাইতে দিও না। এবার শুরু হলো এক নতুন খেলা। এই খেলাটা হচ্ছে এরকম যে আমি আর ঘরের বাইরে যাইতে পারি না, মাছ ধরা তো দূরের কথায়, স্কুলে যাইতে পারি না। ওই জায়গায় আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমার আব্বা আম্মা আমারে একটা মেয়ে মানুষের যেরকম বাড়িতে পাহারা দিয়ে রাখে, আমারে এইভাবে বাড়িতে পাহারা দিয়ে রাখে। আমি যদি বলি, ও মা একটু বাইরের দিকে যাই, একটু বাইরে যাই, তা আমার বাইরে যেতে দেয় না। আমি একটু বাইরের দিকে যাই, না আমার যাইতে দেয় না। এভাবে আমার জীবন তখন কাটতে থাকে। এবং এরকমভাবে আমাকে প্রায় 2 থেকে 3 মাসের মতো এই ঘরবন্দি করে রাখে। 2 থেকে 3 মাস পরে ঘরবন্দি করে রাখে। এরপরে আমি আস্তে আস্তে করে একটু বাইরে যেতে শুরু করলাম। 2 থেকে 3 মাস পরে তাদের ওই জেলখানার চাবি আমাকে দিল। আমি তখন আস্তে আস্তে করে একটু বাইরে যাচ্ছি, বাজার ঘাটে যাচ্ছি, মানে পুকুর পাড়ে যাচ্ছি, এখানে ওখানে যাইতেছি, কিন্তু রাতের বেলায় বেরোতে দেয় না। সন্ধ্যা হইলে পরে আমি কই আছে, আমার আব্বা আমারে খুঁজে নিয়ে আসে যে মনির কই আছে। সন্ধ্যার পরে আমি বাজারে থাকা আমার জন্য নিষেধ, মানে আসরের আজান দিবে আমার বাড়ির দিকে চলে আসতে হবে। মানে যে সময় পোলাপাইন দোকানে যায়, একটু চাটা খায়, আড্ডা টাড্ডা মারে, ওই মুহূর্তে আমাকে বাজার থেকে চলে আসতে হবে। এটা হচ্ছে আমার আব্বার কথা, যে কোনোভাবেই বাজারে থাকা যাবে না, বাজার থেকে চলে আসতে হবে। আমি আর কি করব, আমি আমার আব্বার কথা মতো আমি তখন বাজার থেকে চলে আসি। মানে যেভাবে আমার বলে ওভাবে আমি তখন আব্বুর কথা মতো চলে আসি। আর না আসলেও আব্বু আমার খুঁজে নিয়ে আসে যে কোন জায়গায় আছে, কোথায় আছে, ওরে খুঁজে আন। আমার খুঁজে আমার পরিবার আমাকে নিয়ে আসে। এরকমভাবে আমার দিন রাতগুলো কাটতেছে বন্দি দশার মধ্যে। এমন করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন 17, 18 বা 19 এরকম হয়ে যায়। তো আমিও তখন আমার আব্বার সাথে কৃষিকাজ করি। তখন পর্যন্ত আমি কিন্তু আর ওই তাবিজ ব্যবহার করতাম না। এই সমস্যাটা আমার 1 বছর 1.5 বছর ছিল। এরপরে আর তাবিজ তুমান এগুলো আর আমারে পড়াইতো না, বা আমি এগুলো পড়তামও না 1-1.5 বছর পরে। তো এরপরে সব কিছু একেবারে ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। আমার যেখানে যাইতে মন চায় আমি সেখানে যাই, যেটা করতে মন চায় সেটাই করি। সবার সাথে উঠি, বসি, মিশি, ফাইজলামি করি, শয়তানি করি, দুষ্টমি করি। এমন করে আমার তখন দিন আর রাতগুলো কাটতেছে। আর কোনো সমস্যা কিন্তু আমার মাঝে নাই। এবার এরকম করতে করতে একদিন হলো কি, দুপুরবেলা তখন হচ্ছে অমাবস্যার সময় ছিল। এর আগে রাতটা গেছে অমাবস্যা রাত। তা অমাবস্যা রাতের বেলায় অনেকেই হচ্ছে আপনার মাছ ধরে। অমাবস্যা রাতের বেলায় প্রচুর মাছ পাওয়া যায়। আর আমাদের ওই দিকটা হচ্ছে মানে সুন্দরবন পাশে, তো প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়। মানে বিলের মধ্যে অনেক মাছ পাওয়া যায় বিলের মধ্যে। সবাই বিলে মাছ টাছ ধরে, বা বিলে মাছ টাছ ধরে নিয়ে সবাই অনেক এনজয় করে, আনন্দ করে, বিলে মাছ ধরে। তা আমি কিন্তু মাছ টাছ ধরি না। আমার আব্বার সাথে আমি কৃষিকাজ করি এবং কৃষিকাজের সাথে আমি আছি। তা ওই সময় আমার যে ছোটো 2টা বোন ছিল, 2টার মধ্যে একদম ছোটোটা আছে এবং ছোটোটার বড়টা, যে আমার ইমিডিয়েট ছোটো যেটা, ওইটাকে কিন্তু বিয়ে দিয়ে দিই। আমার এই বোনটার বিয়ে হয়েছে এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তখন পরিবারের মধ্যে আমার দাদা দাদি, আমার আব্বা আম্মা, আমি আর আমার আরেকটা বোন আছে, এরা মিলে তখন পরিবারে আছে। তো ওই দিন হলো কি, দুপুরবেলায় ওরা, মানে আমি যেই জমিতে কাজ করতেছি, আমার একটা জমি, ওরা কি করলাম, দিঘির পাড়ের মধ্যে, এই মরা দিঘির পাড়ের মধ্যে ওরা কি জানি মানে এরকম করে ঘুরেই যাচ্ছে। মানে কারো হাতে লাঠি, কারো হাতে কোদাল, কারো হাতে কাঁচি, মানে এরকম একটা অবস্থা, এবং চিল্লে করতেছে। তো আমি তখন আমার দিঘির মধ্যে মাছ, মানে আমার ওই জমিতে কাজ করতেছি, ওদের চিল্লে শুনে আমি তখন দৌড়ে ওই দিকে গেলাম। মানে ওদের কাছে গেলাম, এবং জমিতে আশেপাশে যারা কাজ করে ওরাও সবাই তখন দৌড়ে ওইখানে গেছে যে কী হয়েছে, ওইখানে কেন এত চিল্লাচিল্লি, তাই চিল্লাচিল্লিটা কি ওটা দেখবো। এই জন্য সবাই গেল, সবার সাথে আমিও দৌড়ে গেছি। এবং আমি ওইখানে দৌড়ে গেছি, যাওয়ার পরে দেখতেছি তারা মানে আপনার একটা মানে 4-5টা মানে এরকম করে আছে, একটা সাপ, ভয়ঙ্কর আকারের একটা সাপ, তারা মারার জন্য চেষ্টা করতেছে। ওইখানে মানে নিচে একটা মরা বট গাছ আছে, মানে গাছটা মরে গেছে। এই মরা মানে বট গাছটা শিকড়ের মধ্যে সাপটা পেঁচে আছে, মানে শিকড়ের মধ্যে সাপটা পেঁচে আছে, এই অবস্থার মধ্যে আছে। সবাই তখন মানে সাপটারে মারার জন্য কেউ লাঠি, কেউ সোঁটা, কেউ যে যার মতো করে একদম প্রস্তুতি নিয়ে আসে। তা আমি তখন গেলাম এবং যাওয়ার পরে দেখলাম মানে সাপটার দিকে তাকাইয়া, মানে সত্যি কথা বলতে কি, আমিও তো সাপ দেখলে মারবো, কারণ নর্মালি সাপ দেখলে যে কোনো কেউ সাপ দেখলে সাপ মেরে ফেলে, এটাই হচ্ছে বাস্তব। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে সাপটার দিকে তাকানোর পরে না, কেমন যেন আমার ভিতরে একটা মায়া কাজ করতে শুরু করলো সাপটার জন্য।
মানে সাপটার জন্য একটা মায়া কাজ করতে শুরু করলো। এই সময় আমি আমাদের গ্রামের লোকজন সবাই বলছেন, থামেন, সাপটার যে মারবেন, সাপটা কারো কোনো ক্ষতি করছে? এমনি বলতেছি। তো ওইখানে একজন মুরব্বী ছিল, উনি বলে না, কারো কোনো ক্ষতি তো করে নাই, ওরা মাঠ থেকে কাজ করে যাওয়ার সময় দেখলো এটারে, এবং দেখার পরে তারা চিৎকার করছে, সবাই আসছে। তো এরকম সাপ কিন্তু আমি নর্মালি এর আগে কখনোই দেখি নাই। সাপের ওই গায়ের ওই রঙটা কিছুটা সোনালি কালার, মানে স্বর্ণের মতো কালার, এবং কেমন যেন একটু ভয়ানক, একদম অনেক বড় একটা সাপ, একদম পেঁচায় আছে পুরো গাছটারে, মানে মরা গাছটারে পুরো পেঁচে আছে শিকড়গুলারে। তো এরপর আমি চিন্তা করতেছি, আমি বললাম সাপটাকে তো কারো কোনো ক্ষতি করে নাই। বলে না, কারো ক্ষতি করে নাই। তাই আমি বললাম যদি কারো ক্ষতি না করবে, তাই মানে শুধু এই সাপটারে মারার দরকার কি, এত মারার দরকার নাই। আরও কয়েকজন যুবক ছিল, তারা বলে উঠতেছে, আরে ভাই আপনি এটা কী বলেন, এরকম বড় একটা সাপ এ তো যে কোনো সময় কাউরে মেরে ফেলতে পারে, এটা তো সাপ না, পুরো আজরাইল। এই আজরাইল যে কোনো সময় কারো জান নিয়ে নিতে পারে। আমরা রাতের বেলা এই দিক দিয়ে চলাফেরা করি, মাঝে মাঝে যাই আসি, অথবা এখানে এত কিছু করি, এটা তো আমাদেরকে কামড় দিতে পারতো। আমি বললাম দেখেন, ওটা যদি কামড় দিতে পারতো তাহলে এর আগে অনেকবার আপনাদেরকে কামড় দিত। এটার বয়স তো আজকে আর কালকে হয় নাই, এদিকে তো মনে হয় সাপটার বয়স অনেক হয়েছে, 5-7 বছর বা এরও বেশি হবে। তা এত বড় একটা সাপ যেহেতু এত বছর কাউরে কামড় দিয়ে মারে নাই, তা আপনাদেরকে মারবো এটাও আমার মনে হয় না। আর আমার জন্মের পর থেকে আমি এই পর্যন্ত শুনি নাই যে মরা দিঘির পারে কাউরে সাপে কামড় দিয়ে মারতে। এটা আমার জীবনে আমি শুনি নাই, কখনোই শুনি নাই যে কাউরে মরা দিঘির পারে কোনো সাপে কামড় দিয়ে মারছে। তা আপনি কেন বলতেছেন যে আপনাদেরকে সাপে কামড় দিয়ে মাইরা ফেলবে? শুধু সাপটারে মারার কোনো কাম নাই, সাপটারে ছেড়ে দেন। সবাই বলতেছে এটা তুমি কী বলো? আমি সবার হাত থেকে লাঠি সোটা নিয়ে নিলাম যে আপনারা যে যার কাজে যান, সবাই যে যার মতো কাজে চলে গেল। আমিও তখন আমার কাজের দিকে গেলাম, আমার জমির দিকে গেলাম। এবং যখন আমি আমার জমির দিকে যাচ্ছিলাম ভাই, কেমন জানি আমার ভিতরে আমি একটা শান্তি অনুভব করতেছি, মানে আমার ভিতরে একটা শান্তি পাইতেছি, যে আমার মনে হয় আমি অনেক বড় একটা ভালো কাজ করে আসছি। মানে মনে হচ্ছে আমি একটা মহৎ কাজ করে আসছি, এই জন্য আমার ভিতরে অনেকটা শান্তির স্পর্শ আমি পাচ্ছি, অনেকটা শান্তি পাচ্ছি। তো যাই হোক, কেন এরকমটা হচ্ছে এটা তো আর আমি বুঝি না। আমি তখন দুপুর পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, করার পরে আবারও ভাবলাম যে জমির দিকে যাব। তা আমার মা বলে, এটা কাজ কর, বাজারে যা, কিছু বাজার সাজার নিয়ে আয়, ঘরে বাজার নাই, তা জমিতে আর যাইস না। তা আমার আব্বা তখন জমিতে কাজ করতেছে, আব্বা তখন জমিতে গেছে, আমি তখন বাজারে গেছি। বাজার থেকে মাছ টাছ যা কিছু লাগে সব কিনে আনছি, বাড়িতে আনছি। বাড়িতে আনার পরে বাড়িতে এগুলো দিলাম, দেওয়ার পরে ওই দিন জানি আমার কেমন জানি শরীরটা একটু ব্যথা লাগতেছে। মানে অন্য দিনের থেকেও আজকে মানে শরীরটা একটু মানে একটু ব্যথা ভাব হইতে আছে। তা এই বলে আমি তখন শুইতে গেছি, মানে শুয়ে যাব মনে করছি, শরীরটা খারাপ লাগতেছে যেহেতু, মানে ঘুমিয়ে যাব, রাত জাগবো না। পরে খাটে গেছি, এবং খাটে যেয়ে শোয়া মাত্র আমার ঘুম চলে আসছে। এবং ঘুমটা আসার পরে আমি হঠাৎ করে আজ থেকে বহু বছর আগে যিনি আমাকে দিঘিতে মাছ ধরে দিত, মায়া দিঘিতে মাছ ধরে দিত, এবং আমার আব্বা আমার পিছিয়ে গেছে, অনেক কাহিনী আছে আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বললাম। ওনার চেহারাটা আমার অতটা মনে নাই, মানে একদম ক্লিয়ার মনে নাই, তারপরেও যতটুকু মনে আছে ততটুকুতে আমি যে ওনাকে স্বপ্নে দেখতে পাচ্ছি। উনি স্বপ্নে আসছে, এবং আসার সময় আমার জন্য অনেক খাবার নিয়ে আসছে, কোরমা, পোলাও, অনেক খাবার নিয়ে আসছে। অ্যান্ড আইসে আমারে বলতেছে যে তুই আমারে বাঁচাইছিস, তুই আমারে বাঁচিয়েছিস, তোরে আমার অনেক ভালো লাগে, তুই আমারে বাঁচাইছিস। আমি যে তোর কাছে স্বপ্নে আসছি এটা কারো কাছে বলিস না, আমার তরফ থেকে তোর এই উপহারটা দিয়ে গেলাম, খাবারগুলো দিয়ে গেলাম, তুই খাবারগুলো খাইস, তোরে আমার অনেক ভালো লাগছে, তুই অনেক ভালো, তোর সাথে আমার যে কোনো সময় আবারও দেখা হবে। এইটা বলে উনি তখন ধাপ করে চলে গেল। আমার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ, আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি তাকায় দেখতেছি আমার মাথায়, মানে বালিশের পাশেই একটা মিষ্টির প্যাকেটের মতো একটা প্যাকেটটা দেখার পরে আমি তখন চিন্তা করি, কিরে এই জায়গার মধ্যে এই প্যাকেট আসবে কেউ থেকে। আমি প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেটটা খুলে দেখলাম আমার স্বপ্নের মধ্যে যা বলছে, প্যাকেটের মধ্যে তোর জন্য খাবার আছে। আমি ওই প্যাকেটের মধ্যে খাবারগুলো পাইলাম। খাবারগুলো পাইয়া আমি আর ভয়ে খাবার খাচ্ছি না, আমি ঘরের দরজার দিকে তাকাইতেছি। আমার ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, মানে আমি তো ঘুমাইছি, আমার রুমের দরজা আমি লাগাইয়া তারপরে ঘুমাইছি। এখন ঘুমানোর পরে তার দরজা খুললো কে, মানে দরজা খোলা কেন, সরি, এই দরজা তো লাগানো আছে, তাহলে ভিতরে খাবারটা আসলো কীভাবে, বা খাবারটা কে দিল, আমি তো বুঝতে পারতেছি না। সারাটা রাত আমার আর ঘুম আসে নাই, এবং ঘরটার মধ্যেও না একটা দারুণ ঘ্রাণ আমি পাইতেছি, একটা মিষ্টি ঘ্রাণ পাইতেছি। এরপরে দিনের বেলা আমি তখন এই প্যাকেটটা নিয়ে বাইরেছি। আমার আম্মা বলে, কি রে মিষ্টি লইয়া কই যাস? আমি বললাম, না আমার মিষ্টি লইয়া কোথাও যাই না, আমি আসতেছি। এটা বইলা আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিছু ইতিম বাচ্চা আছে, ওদের ওখানে গেছি। যাওয়ার পরে বাচ্চাগুলোর এসব ডাকলাম, ঢাইকা আমিও একটু খাচ্ছি, বাচ্চাগুলোরও খাওয়াইছি, ওরাও খাইতে আছে। ওরা বলে খুব মজা, খুব সুস্বাদু।
অনেক মজা, অনেক সুস্বাদু, এরকম সুস্বাদু খাবার ওরা কোনো অনুষ্ঠানেও খায় নাই আমারে বলে। তাই মানে খাবার খাইলাম, খাবার খাই শেষ করিয়া আমি তখন ঘরে আসছি। আইসা মনে মনে চিন্তা করতেছি, কিরে এইটা আমি কি দেখলাম, এইটা আমি দেখলামটা কি, এটা আমি কি দেখলাম, আমারে কেমনে দেখাইলো, এটা কে? তখন আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। তাহলে আমি মারে বলি, মা তোমার কি মনে আছে আমি ময়না দিঘিতে যাইতাম, ওইখান থেকে মাছ ধরতাম, পরে আমার কেউ একজন মাছ ধরে দিত, আমার আম্মা বলে আলাই বালাই এইসব কথা এখন আর বলতে হয় না, এগুলো বলিস না, এগুলো বলা ভালো না, ময়না দিঘি খুব খারাপ দিকে, ওখানে খারাপ খারাপ ঘটনা ঘটে, তা এসব কথা বলতে হবে না, ময়না দিঘির কথা আর বলিস না। আমি মায়েরে বললাম যে আচ্ছা মা ঠিক আছে, আমি আর বলবো না। এই কথা বলে আমি তখন কি করলাম, সারাটা দিন এটা নিয়ে চিন্তা করতেছি, দিঘিতে যাইতেছি, গোসলও করছি, কাজও করছি, সব কিছু করছি, কইরা আবারও বরাবরের মতো প্রতি রাতের মতো আমি ওই রাতও ঘুমানোর জন্য গেলাম। এবং ঘুমানোর জন্য গেলাম, পরে খাটের উপরে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়া মুহূর্তে আমি দেখলাম উনি আমার কাছে আবারও আসছে। আমার এসে বলতেছে, আমি যতই তোমারে দেখি, আমি এতদিন তো তুই করে বলতে, এখন তুই বলেন, আমার বলে আমি যতই তোমারে দেখি আমি ততই মুগ্ধ হই। তুমি এতটা ভালো কেন, এতটা ভালো কেন, এতটা ভালো তুমি কি করে হলা? তুমি এত বড় একটা সাপ দেখার পরেও তুমি মারলা না, সাপের প্রতি তোমার মায়া লাগলো, যেই সাপ তোমাদেরকে কামড় দিয়ে মেরে ফেলে সেই সাপকে তুমি বাঁচাই দিলা। আমি তোমারে কিছু খাবার দিলাম খাওয়ার জন্য, আর সেই খাবারগুলা তুমি এতিম বাচ্চাদেরকে নিয়ে খাইলা। তুমি এত মহৎ কেন, তুমি এত ভালো কেন, আমার এগুলা বলে। এবার বলে, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি আমার কাছে যেটা চাইবা আমি তোমার সেটাই দিব, এগুলো বলতেছে। আমি তখন স্বপ্নের মধ্যে, মানে স্বপ্নে জিনিসগুলো দেখতেছি ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে এইটা আসলে আমার জন্য স্বপ্ন ছিল না। কারণ আমি ওনার মানে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেতাম, এবং মানে আমার কাছে মনে হয় যে এইটা কোনো স্বপ্ন না, এটা সত্যি। মানে আমার সাথে যেটা ঘটতেছে এটা পুরোপুরি সত্যি, এটা স্বপ্নের কিছুই না। পরে আমি বললাম যে আমার তো আসলে মানে আপনার গিফটের আমার দরকার নাই, আপনি যে এত সুন্দর, আপনাকে আমি স্বপ্নে দেখে আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে একটু সরাসরি কথা বলতে চাই, আপনার সাথে আমি একটু সরাসরি দেখা করতে চাই, একটু সরাসরি কথা বলতে চাই। তো আমারে বলে, আমারে দেখলে সহ্য করতে পারবা? আমি বললাম, পারবো না কেন, আপনারা দেখলে আমি সহ্য করতে না পারার কি আছে, আমি যদি আপনারে দেখি আমার অনেক ভালো লাগবে, আমি আপনারে আমার জীবন দশা একটু দেখতে চাই। বলো আচ্ছা ঠিক আছে, তুমি আমারে কালকের মধ্যেই দেখবা, কালকে আমার মধ্যে আমাকে দেখবা, এটা বইলা উনি তখন চলে যায়। এবং উনি চলে যাওয়া মাত্র আমার ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভাঙলে পরে আমি তখন চিন্তা করি, কিরে আমি এটা কী দেখলাম, মানে দেখলামটাকে। যাই হোক, আমি আবারও চিন্তা ভাবনা করে আমি আবার ঘুমিয়ে গেছি। এবং ঘুম থেকে সকালবেলা আমি উঠছি, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি ঘুম থেকে উঠছি, উঠা মানে বাড়ির মধ্যে মানে বেরোইছি উঠানের মধ্যে। এমন সময় ওইদিকে মানে সিঙ্গা লাগান, এই লাগান, ওই লাগান বলে অনেক মেয়েগুলোর কথা শুনতেছে, অনেক মেয়েরা কথা বলতেছে। তো আমার হলো কি, আমার পায়ের মধ্যে একটা সমস্যা আছে, আমার বাম পায়ের মধ্যে একটু সমস্যা আছে। সমস্যাটা কি, মানে যখনই ধরেন আমি ভারী কোনো কাজ করি, আমার বাম পায়ের মানে ওই কোড়ার মধ্যে অনেকটা ব্যথা করে, মানে প্রচণ্ড ব্যথা করে। তা গ্রামের একটা কুসংস্কার ছিল কি, ওই যে বাইদ্যানি যে মহিলারা আছে ওরা ওইসব ব্যথা ভালো করতে পারে, ওরা শিঙ্গা লাগায়, এবং শিঙ্গা লাগিয়ে ভিতর থেকে রক্ত বের করে আনে, মানে ব্যথা ভালো করে দেয়, এরকম একটা জিনিস মানে আমি অনেকের মুখে শুনতেছি যে আমার ওই পায়ের ব্যথাটার জন্য। তো আমি তখন জন্য মারে বললাম যে মা, কি বাইদ্যানি মহিলা আসছে নাকি? মা বলে, ওই পাড়ার দিকে তো মনে হয় কোনো বেদে মহিলা আসছে, এরকমই তো কথাবার্তা শুনতেছি। অ্যান্ড এটা বলার পরে আমি তখন আস্তে আস্তে করে বেদে মানে ওই মেয়েগুলোর কণ্ঠস্বর ওইদিকে যাচ্ছি, গিয়ে দেখতেছি অনেকগুলা, প্রায় 3টা মেয়ে আছে আমাদের এক বাড়ির মধ্যে, ওরা সিঙ্গা লাগান, এই লাগান, ওই লাগান, এগুলো করতেছে। পরে আমি কাছে গেলাম, কাছে গিয়ে বললাম, দিনের বেলায় কিন্তু একদম দিনে তো পরে আমি কাছে গিয়ে বললাম যে আমার একটা পায়ে ব্যথা করতেছে, এটার মধ্যে কি একটু সিঙ্গা লাগানো যাইব? বলে হ্যাঁ যাইবো না কেন, আমরা তো সিঙ্গা লাগাইতে আসছি। পরে আমি তখন এখানে গেলে একটা মেয়ে, বা বেদে পল্লীর মেয়েরা যে এত সুন্দর হয়, আমি এই মেয়েটা না দেখলে বিশ্বাস করতাম না, অনেক সুন্দর চেহারার একটা মেয়ে। আমি তখন পাটা দিলাম, আমার তখন পাটা মেসেজ করলো, এবং পাটা মেসেজ করেও কী জানি একটা জিনিস আমার পায়ের মধ্যে লাগাই দিল। মুহূর্তের মধ্যে আমার পাটা একদম ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। পরে আমি বললাম যে বাড়ির মধ্যে তারা আছে ওই বাড়ির সামনেই, ওই বাড়িতে আবার মানুষ টানুষ খুব একটা থাকে না, আশেপাশে মানুষ থাকে। পরে আমি বললাম যে আমি তো টাকা আনি নাই, কত টাকা? বলে আমরা এই বাড়িতে বসছি, আপনি টাকা নিয়ে আসেন। তা আমার টাকার কথা বললাম, আমি তখন বাড়ি দিয়ে গেছি টাকা নিয়ে আসবো। তা বাড়ির দিকে আসছে, বাড়ির দিকে এসে টাকাটা নিয়েছি, টাকাটা নেওয়ার পরে মা আমার বলে, কই রে বেদে মহিলারা? আমি বললাম ওই দিকে আছে। মা বলে, তাহলে বাড়ির দিকে নিয়ে আসিস। তো আমি বললাম কেন, তোমার লাগবো? মা বলে, না তোর না পায়ের ব্যথা আছে? আমি বলে ব্যথার জন্যই তো ওষুধ নিছি, ওষুধ দিছে, এখন ভালো লাগতেছে, আমি টাকা দিয়ে আসি। হ্যাঁ, মা বলে আচ্ছা ঠিক আছে, যা তাহলে টাকা দিয়ে, যদি পা ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এবার মায়ের কথা মতো আমি তখন এই টাকা নিয়ে ওই দিকে গেলাম, এবং যাওয়ার পরে ওদের 3জনের কাউরেই দেখতে পাচ্ছি না।
অনেকেরই জিজ্ঞেস করলাম, বেদে মহিলারা ছিল, সবাই বলে চলে গেছে, সবাই বলে এদিক দিয়ে গেছে। আরে আমি বাড়ি থেকে আসলাম, টাকা নিলাম, টাকা নিয়ে আসতে আসতে ওরা সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল। আমি সবাইকে জিজ্ঞেস করি যে এদিকে একটা বেদে মহিলা আসছিল, একটা বেদে মহিলারে দেখছেন? এমনি এমনি যারে তারে সবাইকে জিজ্ঞেস করি, সবাই বলে যে না, আমরা তো দেখি নাই, এখানে তো কোনো বেদে মহিলারে দেখি নাই, কোনো বেদে মহিলা তো এই জায়গায় আসে নাই। তা তুমি বেদের মহিলা কই পাইছো? কিরে ভাই, তাহলে কই গেল? আমি পুরোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, আমি বেদে মহিলাগুলোর আর পাইলাম না। এবং যারা আমাদের গ্রাম থেকে বের হয়ে অনেক দূরে দিয়া, মানে আপনার বিল দিয়া হাইটে যাইতে হয়, মানে ধানি জমি দিয়া, ওইখানে কেউ গেলে দেখা যায় একটা মানুষ এই জায়গাটা পার হইতো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, মানে আরেকটা গ্রামে যাইতে। এরকম একটা ফাঁকা জায়গা আছে, তা ওই জায়গার মধ্যে গিয়ে অনেকেই কাজ করে মাঠের মধ্যে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই পাড়া দিয়ে কি কোনো বেদে মহিলারা গেছে? বলে না, আমরা তো দেখি নাই। কিরে ভাই, কই চলে গেল? আমি আর দেখলাম না। আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে মারে বললো যে মা, এই ঘটনা। আমার আম্মা বলে, বেদের মহিলারা হচ্ছে শয়তান, কোন দিক দিয়ে বেরিয়ে গেছে তা ঠিক আছে, তাই বাদ দে, তুই গোসল করে। পরে আমি গোসল করছি, আইসা মা ভাত দিল, ভাত খাইলাম। কিন্তু ভাই পাটা কিন্তু আমার সবসময় ব্যথা করতো, চিনচিন 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 করে একটা ব্যথা। আমি সবসময় আমি ব্যথাটা পাইতাম, বাট ওই জিনিসটা আমার পায়ে লাগিয়ে দেওয়ার পর থেকে আমার পায়ে আর ব্যথাটা করতেছে না, ভাল লাগতেছে। পরে রাতের বেলা আবারও ঘুমিয়ে গেছি, এবং ঘুমিয়ে যাওয়ার পরে আমি আবারও তার স্বপ্ন দেখি একইভাবে। আমার কাছে এসে হাসতেছে, আর আমারে বলে, আজকে যে আমাকে সরাসরি দেখছো, তোমার কেমন লাগছে? আমি বলি, আমি তোমার সরাসরি দেখছি। কই দেখলাম? বলে, ক্যা, বেদের মহিলা তোমার পা ভালো করে দেয় নাই? আমি বললাম, তা দিয়েছি, এটাকে? বলে, এটাই আমি। আমি বললাম, তুমি? বলে, হ্যাঁ, আমি আর আমার বান্ধবীরা। ক্যা, দেখছো না আমাকে? আমি বলি, তো তুমি আমার পা ভালো করে দিছো, আমি মানে এটা তুমি ছিলা? বলে, হ্যাঁ, এটা আমি। তাই আমি বললাম, আমার না তোমার অনেক ভালো লাগে, আমি তোমার সরাসরি দেখতে চাই, আমার তোমার সরাসরি দেখতে ইচ্ছে করে, আমি তোমার কাছে অনুরোধ করে তুমি আমার সরাসরি দেখাও। বলে, চিৎকার দিবে না তো? আমি বলি না। ভয় পাইবে না তো? আমি বলি না। বলে, তাইলে উঠো। এই উঠো বলছে রে, আমার ঘুমটা ভাঙছে। ভাঙার পরে আমি চোখটা, মানে এমনি শোয়া থেকে উঠে চোখটা মেলে দেখি আমার খাটের পাশে বসে আছে পরীর মতো এক মেয়ে। আমি দেখেই দিছি চিৎকার, মানে দেখা মাত্রই এমন জোরে চিৎকার দিছি, চিৎকারের সাথে সাথে ও উধাও, ও এর নাই। এবার মা এসে দরজা ধাক্কাইতেছে, এই গিরি গিরি দরজা খোল, দরজা খোল, কী হয়েছে রাত্রেবেলা এত জোরে চিৎকার দিছস? যে দরজা খুলছে, মা তখন ঘরের মধ্যে এসে আমার বলে, কিরে কী হয়েছে, এত জোরে চিৎকার দিলি কেন? তাই আমি বলি, মা কী যে হয়েছে আমি তো নিজেও জানি না, আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি। মা আমারে বলে, তোরে আবারও তাবিজ এনে দিব। এই কথাটা যখন আমারে বলে, আমার বুকের ভিতর তখন ভয় ঢুকে যায়, কি তাবিজ এনে দিব মানে? তাবিজ এনে দিলে তো আমি আর ওটা দেখবো না। এবার এই কথা বলে মা বলে, মা তুমি ঘরে যাও তো, তুমি ঘুমাও, তুমি কথা কেউ না। এই বলে আমি তখন আবার ঘুমাইতে আসছি, আমার চোখে আর ঘুম আসতেছে না, মানে ঘুমানোর চেষ্টা করতে, ঘুমাইলে তারা স্বপ্নে দেখবো, তার সাথে কথা বলতে পারবো। এখন ঘুমানোর চেষ্টা করতেছি, ভাই ঘুম তো আর ইচ্ছে করে আনা যায় না, যদি ঘুম চোখে না আসে। কোনোভাবেই দু চোখের পাতার এক করতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, কখনো এই পাশ কখনো ওই পাশ, এরকম 2 পাশ করতে 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 একটা পর্যায়ে আমার আর ঘুমিয়ে আসলো না। সকালে উঠে নামাজ কালাম পড়লাম, পড়ে সারাটা দিন ঘোরাফেরা করলাম, বাড়ির কাজ টাজ ছিল এগুলো করলাম, এবং এরপরের দিন, মানে এরপরের রাতে, মানে ওই দিন রাতে আমি আবারও ঘুমানোর জন্য আসছি, এবং ঘুমাইতে আসছি। আলহামদুলিল্লাহ সেই রাতে আমি তার আবারও স্বপ্নে দেখি। সেদিন সে আমার উপরে একটু রাগান্বিত একটা রাগান্বিত ভাব আমার বলে, আমি না বলছি তোমাকে চিৎকার না দেওয়ার জন্য, তুমি না বলছো ভয় পাবা না, তাহলে চিৎকার দিলা কেন? আমি বললাম, দেখো আমি না বুঝতে পারি নাই, আমার কীভাবে জানি ভয় লেগে গেছে, এই জন্য আমি চিৎকার করছি। বলে, না, তুমি তোমার ওয়াদা রাখো নাই, তুমি তোমার ওয়াদার বরখেলাফ করছো। আমাদের সাথে থাকলে ওয়াদার বরখেলাফ করা যাবে না, ওয়াদা মতো রাখতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, ওয়াদার বরখেলাফ করা যাবে না। আমি বলে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তা তুমি তোমার আজকে আবার একটু দেখি, তুমি আজকে আবার একটু আসো আমার কাছে। বলে, না, আমি আর তোমার ঘরে আসবো না, তোমার ঘরে ঢুকছি, তুমি আমার বের করে দিছো, তুমি চিৎকার দিছো, তোমার মা আসছে, আমার বিপদ হতে পারে, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি আগে সাহস সঞ্চয় করো। আমি বললাম, কীরকম সাহস? বলে, তুমি আমাকে দেখতে চাইলে আমাকে আজকে দেখবা, এখন দেখবা? আমি বললাম, হ্যাঁ এখনই দেখবো। বলে, যদি দেখো তাহলে ঘুম থেকে উঠা মানে ময়নাদিঘির পাড়ে আসো। আমি বললাম, ময়নাদিঘির পাড়ে এখন? বলে, হ্যাঁ, এখন যদি তুমি ময়নাদিঘির পাড়ে আসতে পারো, ময়নাদিঘিতে পাড়ে আসার মতো সাহস যদি তোমার থাকে, তাহলে আমি তোমার সাথে দেখা দিব। এই কথাটা বলেই সে তখন হঠাৎ করে চলে গেল, এটা বলে চলে গেল। আর সে চলে যাওয়া মাত্র আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার পরে আমি ঘামাইতেছি, এটা কি? ও আমারে বললো ময়নাদিঘির পাড়ে গেলে আমার লোকে দেখা করব, আমি তারে দেখব। মানে আমার ভিতরে তখন মনে হয়েছে, মরলে মরি আর বাঁচলে বাঁচি, জীবনে আসেই কি আর পাবই কি, আমি ওই ময়নাদিঘির পাড়ে তারে দেখতে যাবো। আমি যে তারে এতই ভালোবাসি, এতদিন তার সাথে আমার সম্পর্ক, ওই তো চাইলে আমার অনেক ক্ষতি করতে পারতো, আমার তো কোনো ক্ষতি করে নাই, বরং আমাকে একটার পর একটা উপকারে করে গেছে। আমি তারে দেখার জন্য যাব, মানে ভিতরে একটা মানে জাগছে যে যাই হোক আমি তারে দেখব।
আস্তে শোয়া থেকে উঠলাম। আমার ঘরের মধ্যে আমার মা আছে। মা তো আবার খুব জানতে পারলে ঝামেলা করবে, বাবা জানলে ঝামেলা করবে। এজন্য আস্তে, আস্তে চুরি করে চুপিসারি ঘর থেকে বের হইলাম। ঘর থেকে বের হইয়া আস্তে, 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 আস্তে করে হাঁটতে শুরু করলাম ময়নাদিঘির পাড়ে। এবং ময়নাদিঘির পাড়ে থেকে মানে ময়নাদিঘিতে যাওয়ার আগেই আমি দেখলাম যে দিঘির পাড়ে কেউ একজন বসে আছে। এবং মানে বসে আছে যে কীরকম, একটা হীরার টুকরা পড়ে থাকলে যেরকম চারদিকটা আলোকিত হয়ে যায় না, এরকম চারদিকটা আলোকিত হয়ে আছে, মনে হয় যেন একটা হীরার টুকরা বসে আছে। আমিও তখন সাহস নিলাম যে যাই হোক, মানে বুকের সাহস নিয়ে কাঁপতে কাঁপতে করে আস্তে আস্তে করে ওইখানে গেলাম। যাওয়ার পরে আমার দিকে তাকাইছে একদম নর্মাল একটা মানুষের মতো। আমার বলে আসো, এদিকে আসো। আমি গেছি, যাওয়ার পরে আমার হাত পা এখনও মনে হয় কাঁপতেছে। তা আমারে বলে বসো। আমি তখন বসছি। পরে আমি বললাম, আপনার নাম কি? বলে আমার নাম মায়া। আমি বললাম, মায়া, তা আমি আপনারা, আমার বয়স যখন অনেক কম, আমি যখন এই দিঘিতে মাছ ধরি তখন আপনি আমারে মাছ ধরে দিছিলেন, আপনি তো উনি, তাই না? বলে হ্যাঁ। তাই আমি বললাম যে আমি এত বড় হয়ে গেলাম, আপনি বড় হইলেন না। উনি আমারে বলে, তোমরা বাঁচো কয়দিন, 100 বছর, 150 বছর, আর আমরা হাজার হাজার বছর বাঁচি। আমার সাথে তোমার পার্থক্য হবে না। তুমি আমাকে আগে যেমন দেখছো তেমনই দেখতে পাবা, কারণ আমার বয়স ওই জায়গার মধ্যেই আছে। আমি বললাম, আপনারা এত সুন্দর, মানে আপনার দিকে তাকাইলে আমি না অবাক হয়ে যাই, এত সুন্দর কিভাবে? আমাদের গ্রামগঞ্জে এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। পরে আমার বলে, তুমি কালকে রাতে চিৎকার দিছিলা কেন? আমি বললাম, আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে আপনারে দেখে, বলে আমার আপনি করে বলতেছো কেন, তুমি করে বলো। আমি বললাম, আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে তোমারে দেখে আমার ভিতরের মানে ভয়টা মানে কঠিনভাবে কাজ করছিল। পরে আমারে বলে, ভয় কি এখন কাটছে? আমি বললাম, হ্যাঁ, আমার ভয় এখন কিছুটা কাটছে, আগের মতো আমি আর ভয়ের মধ্যে নাই। পরে আমারে বলে, তা কী চাও আমার কাছে বলো? তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, আমার একটাই চাওয়া ছিল তোমারে দেখা, আর এইটা যে আমি তোমারে দেখতে পাইছি এতেই আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া, আমার আর কোনো চাওয়া নাই। পরে আমারে বলে, মনির, তোমরা মানুষ জাতিরা অনেক স্বার্থপর, তোমরা মানুষ জাতিরা অনেক বেঈমান, এবং তোমরা মানুষ জাতিরা তন্ত্র মন্ত্র করে আমাদের অনেক জিন পরীকে, মানে জিন জাতিকে তোমরা বর্ষে নিয়ে আসো এবং তাদেরকে দিয়ে দুনিয়াতে অনেক খারাপ কাজ করাও। এই জন্য মানুষ জাতির সাথে কথা বলতে আমার খুব ভয় লাগে এবং তাদের সাথে আমি কথা বলতে চাই না। এবং তোমাদের এলাকার একজন কবিরাজ আছে, তুমি জানো, যার নাম হচ্ছে নাজির কবিরাজ। আমি বললাম, নাজির কবিরাজ নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই। বলে, দেখো নাই, কখনো আল্লাহ নাও দেখাক। এই নাজির কবিরাজটা অনেক খারাপ একজন কবিরাজ। এই নাজির কবিরাজ অনেক ভয়ানক। ওনার গ্রাম, ওই গ্রাম, তোমাকে আমি বললাম, হ্যাঁ, ওই গ্রামে একজন লোক আছে নাজির কবিরাজ বলে, সবাই ওনারে চিনে, কিন্তু আমি কোনোদিন ওনার কাছে যাই না, যার জন্য আমি চিনি না। পরে আমি একদম ফজরের আগ পর্যন্ত ওর সাথে কথাবার্তা বলে এখানে বইসা, ফজরের সময় হইতে পরে আমার বলে, আমি এখন চলে যাই, আমার আর থাকার নিয়ম নাই, যেটুকুন নিয়ম ছিল ওইটুকুন ছিলাম, এখন আমি চলে যাব। আমি বললাম, এখনই চলে যাবেন? বলে হ্যাঁ। এই কথা বলার পরে একটু পরে আমার কাছে একটা পাখি, আপনার যেরকম কবুতরের মতো করে উড়াল দিয়েও চলে গেছে, আমার সামনে দিয়ে উড়াল দিয়ে উপর দিকে উঠে গেছে। আমি তখন ওখান থেকে উঠলাম, উঠে আমি আস্তে আস্তে বাড়িতে আসলাম। এবং বাড়িতে আসার পরে আমার মা আমারে বলে, কিরে রাতে ঘুমাস নাই? আমার চোখ টোক লাল হয়ে আছে। আমি বলছি, না মা, ঘুমাইছি মা, ঘুমাইছি। এই কথা বলে আমি সারাদিন কাজ টাজ করতেছি আর বারবার ওইখানে যাইতেছি, যেখানে বসে আমি তার সাথে রাতের বেলায় কথা বলেছিলাম, ওই জায়গাটার মধ্যে যাইতেছি। কিরে, এখানেই বসেই তো কথা বলছি, এই তো সেই জায়গা, যে জায়গার মধ্যে আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, তার সাথে আমার এত স্মৃতি, এখানে এত কিছু। এইগুলো করে আমি তখন সারাটা দিন কেটে গেল, কাজ কাম করলাম, ঘুমিয়ে গেছি। রাতের বেলায় একইভাবে আমাকে আবারও ডাকলো, ও মনির, আসো আমরা গল্প করি। ডাকার পরে ওই রাতও আমি আবারও তার কাছে গেছি, মানে তার কাছে আবারও গেছি, গিয়ে তার পাশে আবারও বসছি। এরকম করে প্রায় 5-6 রাতের মতো আমি তার কাছে যাইতাম আসতাম, যাইতাম আসতাম, যাইতাম আসতাম। মোটামুটি তার সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক হয়ে যায়, এবং এত গভীর সম্পর্ক হয় যে আমি একদিন তারে না দেখলে বাঁচি না। আর আমি তো যেমন, ও আমারে না দেখলে বাঁচে না, মানে ওই আমার অনেকটা পছন্দ করে, আমি ওরে যেমন পছন্দ করি সে আমার ঠিক ততটাই পছন্দ করে। এইরকম করতে করতে অনেক দিন পরে আমি ওরে বললাম, আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করব? আমার বলে, করো। আমি বললাম, আমরা মানুষ জাতি, আমরা তো পৃথিবীতে থাকি, আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আমরা কত কী করি, আমাদের মাঝে কত কিছু হয়, বাট তোমাদের কি এরকম কোনো পৃথিবী নাই যেখানে তোমরা থাকো? ও বলে, হ্যাঁ, আমাদের পৃথিবী আছে, আমার পৃথিবী আর তোমাদের পৃথিবী একই। আমি বললাম, তো তোমরা তোমাদের পৃথিবীতে কি করো, মানে তোমাদের পৃথিবীতে তোমার কি ভাই বোন আছে? বলে, হ্যাঁ, আমার অনেকগুলো ভাই আছে, অনেকগুলো বোন আছে, আমার মা আছে, বাবা আছে, সবাই আছে। তাই আমি বললাম, যে তুমি যে আমার সাথে এখানে গল্প করো, ওরা কি দেখে না? বলে, হ্যাঁ, ওরা দেখে। তাই আমি বললাম, ওরা দেখলে ওরা কিছু বলে না? বলে, না, ওরা কিছু বলে না, ওরা কিছু বলবে না, ওরা কিছু মনে করে না।
আমি বললাম, ও আচ্ছা, তা তোমার শহরে আমাকে একদিন নিয়ে যাবা? ও আমারে বলে, আমার শহরে যাবা? আমি বললাম, আমার তো খুব যেতে ইচ্ছে করে। বলবো, ওইখানে তো তোমাদের মতো মানুষদেরকে নিয়ে যাওয়া যায় না, আর যদি নিয়েও যাই তাহলে আমাদের অনেক সমস্যা হয়, কারণ মানুষ অনেকে আছে ওখানে গেলে আর ফিরে আসতে চায় না। আর ফিরে আসতে চান, এটা এক কথা। আর দ্বিতীয় কথা, যদিও আসে, ওইখানে গেলে এমন কিছু জিনিস শিখে যায় যেগুলো শিখার পরে মানুষ পৃথিবীতে এসে আমাদের ক্ষতি করে। এই জন্য আমাদের উপর থেকে নিষেধ আছে, মানে আমাদের যিনি সর্দার আছে তার এখান থেকে নিষেধ আছে যে পৃথিবীর কোনো মানুষকে চাইলেই আমরা ওখানে নিতে পারি না। আমি বললাম, মায়া, তুমি তো অনেক দিন ধরে আমার সাথে আছো, আমার সাথে তোমার অনেক মধুর সম্পর্ক, প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের চেয়েও আরও মধুর সম্পর্ক তোমার সাথে আমার কি মনে হয়, মানে তোমার কি মনে হয় যে আমি কখনো তোমার ক্ষতি করব, কোনো দিন তোমার ক্ষতি করতে পারবো? এটা কি তোমার মনে হয়? আমাকে বলে, না মনির, আমার এটা কখনোই মনে হয় না। আমি জানি তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, অনেক নম্র ভদ্র, বা সর্বদিক থেকে তুমি যথেষ্ট পরিমাণের ভালো, এটা আমি জানি। কিন্তু কথা হচ্ছে তুমি কেন, মানে কেন যেতে চাও? আমি বললাম, আমার মনের ভিতরে না ছোটোবেলা থেকে একটা স্বপ্ন, আমি পরীদের রাজ্য দেখব, পরীদের শহর দেখব, পরীরা কোন শহরে থাকে, ওরা কোন রাজ্যে থাকে, আমার না এগুলো দেখার অনেক ইচ্ছা। অ্যান্ড এই জিনিসগুলো দেখার জন্যই আমি তোমারে বললাম। ও আমারে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যদি অনুমতি আনতে পারি তাহলে তোমাকে নিয়ে যাব, তবে অনুমতি ছাড়া নেওয়া যাবে না। আমার, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অনুমতি আনো। এই ঘটনার পরে প্রায় আরও মাসখানিকের মতো কেটে গেল, এবং ওই মাসখানিক প্রতি রাতেই আমি ঘুম থেকে উঠতাম, ওর কাছে যাইতাম, ওই ময়না দিঘিতে আমি বসে বসে কথা বলতাম ওর সাথে। এরকমও হইতো যে আমার বাপ মায় মানে হঠাৎ করে মাঝে মাঝে জানালা খুলে দেখতো আমি কই, ওরা দেখতাম যে আমি শুয়ে আছি। মা আমারে ওই দিন বলতেছে, আমি একদিন ওর সাথে রাতের বেলায় দেখা করে আসি, এবং আসার পরে সকালের পরে ঘুম ভাঙার পরে মা আমার বলে, কী রে, কালকে রাতে তোর এইভাবে ডাকলাম তুই উঠলি না? আমারে বলে। আমি কিন্তু দরজা মানে দরজা খোলা রেখেই কিন্তু চলেছে, আমার রুমের দরজা। তা আমার মা বলে, ভিতরে দরজাটা লাগাই দিলি? আমি বললাম, ভিতর থেকে দরজা লাগানো ছিল। বলে, ছিল তো, আর জানালা দিয়েও তোর কত ডাকলাম, তুই উঠলি না। আমি বললাম, কী বলো, জানালা দিয়ে আমার ডাকছো, তুমি আমার দেখছো? বলে, দেখলাম তো তুই শুয়ে আছিস। তখন আমি বললাম যে, মোহাম্মদ, এটা ওরে কোনো একটা চালাকি হবে। আর আমি বলি, তুমি আমার দেখছো এখানে শুয়ে থাকতে? মা বলে, আর দেখছি মানে, তুই শুয়ে আসিস, আমি তোরা দেখলাম, তোরা আমি ডাক দিলাম, তুই আমার ডাকও শুনলি না, তুই উঠলিও না। পুকুরের মধ্যে মনে হয় কে জানি মাছ ধরছিল, পুকুরের মধ্যে প্রচুর পানির শব্দ পাইছিলাম, ভাবছিলাম কে জানি মাছ ধরে, তুই আর উঠোস নাই। এরপরে তোর আব্বারে উঠে দিছিস, তোর আব্বা পুষ্কুনিতে গেছে, যা দেখছি এমনি মাছে লাফালাফি করে, কোনো মানুষ টানুষ কেউ নাই। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো হলোই, সমস্যা নাই। এই কথা বলে আম্মুর সাথে কথাবার্তা শেষ করে আমি তখন এরপরে রাতে ওরে আবারও বললাম যে, কী ব্যাপার, আমার আম্মা আমার এরকম এরকম বললো, আমি তো তোমার কাছে, তাহলে ঘরের মধ্যে আম্মু আমারে পাইলো কই? বলে, আমি তোমার একটা সেটু ঘরের মধ্যে শোয়াই রাখছি, ওইটা তোমার মতোই ছিল, তোমার আম্মা এটাকে ভুল দেখছে, এটা তুমি না, তোমার মতো একটা সেটু ছিল। আমি বললাম, ও আচ্ছা। পরে আমি কয়েকদিন পরে ও নিজেই আমারে বলতেছে যে, মনির, তুমি যে আমাকে বেশ কয়েকদিন আগে বলছিলা আমাদের রাজ্যে ঘুরতে যাবা, তো তুমি কি যাবা? আমি বললাম, আমার তো অনেক ইচ্ছা আছে, তুমি না বললা অনুমতি আনবা, তা অনুমতি আনছো? আমার বলে, হ্যাঁ, অনুমতি আমি আনছি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্ত হচ্ছে, আমি যে তোমাকে ওখানে নিয়ে যাব, তুমি এটা কখনোই কাউকে বলতে পারবা না, এটা তুমি কখনোই কাউকে বলবা না। আর আমি তোমাকে নিয়ে যাব, ওইখানে যাওয়ার পরে তুমি কোনো কথা বলবা না, তুমি শুধু চোখের দৃষ্টিতে দেখে যাবা, যেটা দেখার তুমি শুধু চোখের দৃষ্টিতে দেখবা, শুধু দেখে যাবা, কিন্তু কোনোভাবেই হচ্ছে কারোর সাথে কোনো কথা বলবা না। এবং আমাদের এই এখানে যা দেখছো, যা শিখছো, বা তোমাকে এখানে অনেক কিছু তুমি শিখতে পারবা, অনেক লেখা দেখবা, অনেক কিছু শিখবা, এই জগৎটার সম্বন্ধে তুমি কারো কাছে কোনো কিছু বলতে পারবা না। তুমি যদি আমার এই শর্তে রাজি থাকো, আমি তোমাকে নিতে পারি। আমি বললাম, হ্যাঁ, আমি তোমার এই শর্তে রাজি আছি, আমি তোমার সাথে যাব। এই বলার পরে ও তখন আমাকে বললো, ঠিক আছে, তাহলে আজকে যাবা? আমি বললাম, আজকে? হ্যাঁ, যাব। বলে, তাইলে চলো। এটা বলার পরে ও তখন আমার বলে, দুইভাবে যাওয়া যায়। আমি বলি, কীভাবে? বলে, তোমার নিয়ে আমি এই দিক দিয়ে যাই, এই দিঘিটার ভিতরে ঢুকলেও আমাদের শহরে যাওয়া যায়, এই দিঘি দিয়েও যাওয়া যায়। আমি বললাম, তাহলে দিঘি দিয়ে কেমনে যাব? আমার বলে, তুমি চোখটা বন্ধ করে আমার ধরো এবং লাফ দাও দিঘির মধ্যে। তো দিঘিতে তখন প্রচুর পানি ছিল, পানিতে একদম টইটম্বুর। আমি ওর সাথে, ওর হাতটা ধরে ওর সাথে দিঘিতে শুধু লাফ দিয়েছি। এইটুকু আমার মনে আছে, দিঘিতে লাফ দিয়েছি, আমার গায়ে কোনো পানি লাগে নাই, তবে পানির একটা শব্দ আমি পাইছি, ঝুমুর করে পানির যে একটা শব্দ হয়, পানির মধ্যে কিছু একটা পড়লে ওই শব্দটা পাইছি। এবং শব্দটা পাওয়ার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রচণ্ড বাতাস। ও আমার বলে, চোখ খুইল না, আমার পাশে হাত ধরে বলে, চোখ খুইল না। আমি তখন কিন্তু চোখ খুললাম না। অনেক পরে মনে হলো কোনো একটা জায়গার মধ্যে এসে আমি দাঁড়াইছি, কোনো একটা জায়গার মধ্যে এসে আমি দাঁড়াইছি, এটা মনে হলো। তো ওই জায়গাটার মধ্যে আসার পরে ও তখন আমারে বলতেছে, চোখ খোলো। আমার বলে, পরে আমি চোখ খুললাম, এবং চোখ খুলে
আমি যা দেখেছি এটা আসলে এখানে বলা যাবে না। ওর নিষেধ আছে, ওর নিষেধটা আমি সবসময় মেনেছি, ওই নিষেধটা আমি বলি নাই কারো কাছেই বলি নাই, কিন্তু চোখের দৃষ্টিতে আমি এই জিনিসগুলো দেখলাম। দেখার পরে ও আমারে ওখানে রাখছে পুরো প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। 7-8 দিনের মতো আমি ওখানে ছিলাম এবং ওদের সাথেই ছিলাম। এবং 7-8 দিন পরে ও আমারে বলে যে তুমি কি পৃথিবীতে চলে যাবা? আমি বললাম হ্যাঁ আমি চলে যাব। আমি তো আমার আরও থাকার ইচ্ছা আছে, কিন্তু তোমার যদি সমস্যা হয়, কারণ আমার কাছে মনে হয় যে তুমি যে আমাকে এখানে এনেছো তুমি কিন্তু বিপদে পড়ে যেতে পারো, কোনো না কোনোভাবে তুমি একটা বিপদে পড়বা। আমি ওরে বললাম। পরে আমারে বলে না আমি কোনো বিপদে পড়বো না, আচ্ছা সমস্যা নাই। এই বলে আমি কি করলাম, ওইখান থেকে একটা জিনিস হাতে নিছি। আমি হাতে নিছি এবং জিনিসটা হাতে নেওয়ার পরে মানে একটা জিনিস, যে কোনো একটা জিনিস আমি হাতে নিছি। হাতে নিয়ে আমি ওরে বলছি যে এটা যদি আমি নিয়ে যাই, এটাকে আমি নিতে পারবো? আমার বলে হ্যাঁ নিতে পারো, সমস্যা নাই, তবে এটা যে আমার কাছ থেকে নিয়েছো বা আমার এখান থেকে নিয়েছো এটা কিন্তু কাউরে বলতে পারবে না। আমি বললাম না না না, আমি কাউরেই বলবো না, এটা আমি কাউরেই বলবো না। এই বলে এই জিনিসটা তখন আমি হাতে করে ওইখান থেকে আসছি। আসার পরে আমার শরীরে ভাই 1 ফোঁটা পানিও নাই। আমার মনে হয়েছে আমি এইমাত্র গেছি, এইমাত্র আসছি এরকম। কিন্তু মধ্যে দিয়ে 7-8 দিনের মতো কেটে গেছে। এবং এখানে আসার পরেই ও তখন আমারে বলে যাও তাইলে বাড়িতে যাও। আমি বললাম বাড়িতে যে যাব, তোমার সাথে আমার দেখা হবে কোথায় আবার? ও বলে দেখা হবে আমাদের এখানেই, আবার দেখা হবে, তুমি রাতের বেলা আসলে আমাকে এখানে পাবা, সমস্যা নাই তুমি যাও। হাতের ওই জিনিসটা নিয়ে আমি তখন আস্তে আস্তে করে বাড়ির দিকে আইছি। এবং বাড়ির দিকে আসার পরে মারে ডাক দিছি। মারে ডাক দেওয়ার পরে মা তখন দরজা খুলেছে আর চিৎকার করে আমার জড়াই ধরে কাঁদতে শুরু করছে। চিৎকার করে কাঁদতেছে, ওরে বাবা তুই কই গেছস? মানে পুরো বাড়ির মানুষ, মনে হয় পুরো গ্রামের মানুষ একসাথে হয়ে গেছে, সবাই আসছে। আমি কই গেছি, মানে যে কাপড় পরে গেছি ওই কাপড়ে আসছি। আমার বলে তুই কই গেছস, তুই কোথায় গেছস? আমি বললাম কোথাও যাইনি, আমার ক্লান্ত লাগতেছে, আমি একটু ঘরে যাব। এরপর আমি ঘরে গেছি, ঘরে যেয়ে ওই জিনিসটা আমি তখন আমার টেবিলের উপরে রাইখা আমি তখন শুইছি। আমার প্রচণ্ড রকমের ক্লান্ত লাগতেছে, মনে হয় যে আমি প্রচুর জার্নিং করে আসছি, অনেক জার্নিং করছি, এই জন্য পুরো শরীরটা ক্লান্ত। আমি বিছানার মধ্যে মানে শুয়ে আমি ঘুমিয়ে পড়ছি, আমার আর কিছু খেয়াল নাই। এবং ঘুমটা ভাঙার পরে আমি দেখি আমার মা আমার পাশে বসে আছে। আমি বললাম কী গো মা? পরে বলে বাবা তুই কই গেছিলি? আমি বললাম কই গেছিলাম এটা আমি জানি না। পরে আমি দেখলাম আমার মায়ের হাতের মধ্যে ওই জিনিসটা, যেটা আমি ওইখান থেকে আনছিলাম। এবার আমি বললাম এটা হাতে নিস ওকে, এটাই দিকে দাও। এবার আমি তখন হাত থেকে এটা টান দিয়ে আনছি। না আমি বললাম মা আমার শরীরটা খারাপ লাগতেছে, আমার কয়টা ভাত দাও, আমি খাই আবারও ঘুমিয়ে যাই। মা তখন আমার কয়টা ভাত দেয়, আমি তখন খাই আবারও ঘুমিয়ে যাই। এবং ঘুমিয়ে যাওয়ার পরে মা তখন করে কি কই জানি যাবে, বোরকা টোরকা গায়ে দিয়েছে মনে হয় কোথায় যাবে। রাত্র 9টা বাজে আমার তখন ঘুম ভাঙে। এবং ঘুমটা ভাঙার পরে আমি দেখি যে আমার বাপ মা সবাই ঘরে। আমার মা তখন একটা তাবিজ আনছে আমার পড়ার লাগা। মা আমি তাবিজ পড়বো না। বলে না তাবিজ পড়া লাগবে, তাবিজটা পড়। আমি বলি কী জন্য তাবিজ পড়বো? আমি তাবিজ পড়বো না। মা তখন একদম মানে তাড়াহুড়ো করে আমার তখন তাবিজটা পড়াই দিছে। আমার এই তাবিজটা পড়াই দিছে। তাবিজটা পড়াই দেওয়ার পরে আমি যখন তাবিজটা পড়তে চাই না, তাও মায়ের সামনে একটু পড়ছি এবং পরে আমি রাত্রিবেলা তাবিজটা আবার খুলে ফেলে আমি রাত্রেবেলা মানে বের হবো, বেরোয়ার জন্য প্ল্যানিং করতেছি। আমার আব্বা আমার আমাকে বের হইতে দেয় না। আমার বলে তুই কই যাবি? আমি বললাম আমি একটু আসি, আমি একটু দিঘির পাড়ে যাবো। দিঘির পাড়ে কেন যাবে? আমাকে আর দিঘির পাড়ে যাইতে দিল না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, আমি আর রাতের বেলায় ঘর থেকে বেরোইতে পারি না। আর দিনের বেলাও তারা আমার পাহারা দিয়ে রাখে, আগে যেরকম পাহারা দিত একইভাবে সেইভাবে আমাকে পাহারা দিয়ে রাখে। এবং এমন করতে করতে আমার তখন বুকের মধ্যে মায়ের জন্য ভীষণ রকমের কষ্ট হচ্ছে, মানে এত পরিমাণের কষ্ট হচ্ছে বলতে পারবো না। মানে আমার আর মানে কোনো স্মৃতি মনে মানে মায়ের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আমি মায়াকে দেখতে পাচ্ছি না। এইভাবে কয়টা দিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মনে হলো কিরে মায়ার দেশ থেকে যে আমি একটা জিনিস নিয়ে আসছিলাম, ওই জিনিসটা কই? এটা তো আমি আমার মায়ের হাতে দেখছিলাম, মানে ওইটার কথা কিন্তু আমার আর মনে নেই, ওই যে জিনিসটা আমি নিয়ে আসছি। আমি মারে বললাম মা এরকম এরকম একটা জিনিস আমি হাতে নিয়েছিলাম, আমি আনছিলাম হাতে করে, এটা তোমার হাতে দেখলাম, এটা এখন কই? মা বলে এটা আছে। কই আছে? আমারে দাও। আচ্ছা দিমুনি। তো দিবানি মানে দিয়ে দাও, আমার জিনিস আমারে দিয়ে দাও। মা বলে দিব, তুই এত তাড়াহুড়ো করতেছিস কেন? তোর জিনিস তোর হাতেই দিব, তোর জিনিসকে আমি খেয়ে ফেলবো? আমি বললাম না তুমি আমার জিনিস খাবা না এটা ঠিক আছে, কিন্তু আমার জিনিসটা তুমি তোমার কাছে রাখার দরকার কি? আমার জিনিসটা আমার কাছে দিয়ে দাও। মা বলে দিব, এত পাগল হইস না, দিব। এই দিব বলে কিন্তু আমার আর এই জিনিসটা দেয় না এবং আমার রাতের বেলায় বেরো হইতে দেয় না। এভাবে প্রায় আপনার মাস খানিকের মতো কেটে গেল, 1 মাসের মতো কেটে গেল। আমি আর এই জিনিসগুলো নিতে পারতেছি না, আমি আর এই কষ্টগুলো নিতে পারতেছি না। 1 মাস পরে আমার বুকের মধ্যে এরকম কষ্ট হচ্ছে আমি বলে বুঝাতে পারবো না। একদিন রাতের বেলায় আমি উঠছি, ওই দিন আবার মানে ওই দিনে আমাদের বাড়িতে একটা মহিলা বেড়াইতে আসছে, বোরকা পরে একটা মহিলা। ওই মহিলার কিন্তু আমি চিনি না, মানে বোরকা পরিতে একটা মহিলা আসছে,
আমাদের বাড়িতে। এবং আসার পরে ওই মহিলা আমাদের বাড়িতে আসছে, কেন আসছে কী কারণে আসছে আমি জানি না। এবং আমি কী করলাম, ওই দিঘির পাড়ের মধ্যে আমি মানে গেলাম ওই রাতের বেলায়। ওই দিন কিন্তু আমার আব্বা আম্মা আমার পাহারা দেয় নাই, সবসময় আমার পাহারা দিত, বাট ওই রাতের বেলা আমার পাহারা দেয় নাই। এবং পাহারা না দেওয়ার কারণে আমি ওই দিঘির পাড়ে যেতে পারছি। রাতের বেলায় চুপি সেরে দিঘির পাড়ে গেলাম এবং ওই মানে আপনার ময়না দিঘির পাড়ে যাওয়ার পরে আমি কাউরেই দেখতে পাচ্ছি না, আমি কাউরেই দেখতে পাচ্ছি না, ওরও দেখি না, কাউরেও দেখি না। এখানে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম, কেউ নাই, ও আসেই না। আমি আবারও চলে আসছি, আইসা ঘুমিয়ে গেছি। এইভাবে 3 দিন 4 দিন 5 দিন কেটে গেছে। এবং 5 দিন পরে আমি মাঝে মাঝে যাইতাম, মাঝে মাঝে এমন করতে করতে ওই যে আমাদের বাড়িতে একটা মহিলা বেড়াইতে আসছে, ওই মহিলা কিন্তু আমাদের বাড়িতেই রয়ে গেছে, মহিলাটা কিন্তু আর যায় না। এইভাবে 4-5 দিন পরে একদিন হঠাৎ করে ওর সাথে আমার আবারও দেখা আমি ওরে দেখতেছি, ও অনেক দূরে একটা জায়গার মধ্যে থেকে মানে বাতাসের মধ্যে বসে আছে। আমারে বলে যে মনির তুমি চলে যাও এখান থেকে, আমার কথা কাউরে বইল না। মনির এখান থেকে তুমি চলে যাও, আমার কথা কাউরে বইল না। আমি বলি তুমি একটু আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু কথা বলি, আমার তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করতেছে, একটু কাছে আসো। আমার বলে না আমি কাছে আসতে পারবো না, তুমি চলে যাও। শুধু এটাই বললো, এই কথা বললো আবার চলে গেছে। ভাই আমি তখন পাগল হয়ে গেছি, মানে পাগল হয়ে গেছি। আমার মানে আর আমার ভিতরে আমি নেই, কিরে ওই আমার সাথে কথা বলে না, আমার সাথে দেখা হয় কিন্তু ও কথা বলে না, আমার কাছ থেকে দূরে থাকে, আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে। মানে কেন আমার সাথে এরকম করে, আমার সাথে এরকমটা কেন করবে? মানে বুকের মধ্যে কষ্টের পরিমাণ বাড়তেছে। এইভাবে প্রায় আরও 4 থেকে 5 মাসের মতো কেটে গেল। এবং 4-5 মাস পরে একদিন হলো কি, রাতের বেলায় আমি ওই দিন খুব কষ্ট পাই যে ওনার সাথে আমি দেখা করবোই করবো। 4-5 দিন পর রাতের বেলায় একদিন আমি গেছি এবং যাওয়ার পরে ওই দিনও আমার কাছে আসছে। প্রায় এখানে 8-9 মাস কেটে গেছে, এরই মাঝে আমার কাছে আসছে, এসে কান্না করতেছে। আমি বললাম কান্না করতেছো কেন? বলে আমারে মারছে। যে কে মারছে? বলে যে কোনো কেউ আমারে মারছে। আমি কে মারছে তোমারে? আমারে বলো তোমারে কে মারছে? পরে আমারে বলে আমারে মারছে। আমি কে মারছে আমারে বলো? বলে আমারে মারছে। এটাই বলে আর কান্না করতেছে। এবং একটা পর্যায়ে এরকম করে আমি পিছনের দিকে পায়ে শব্দ পাচ্ছি, কেউ একজন মনে আসতেছে। আমি পিছনের দিকে ফিরে দেখতেছি আমার আব্বা আর আরেকটা লোক, সাথে আমার মা এবং আমাদের বাড়িতে থাকা ওই মহিলা। ওরা এত রাতের বেলা ওইখানে ওদেরকে দেখার পরে আমি ফিরে তাকাইলাম, মায়ার দিকে দেখলাম মায়া নাই। মায়া জুপ্পুর করে লাফ দিয়ে এই পুকুরের মধ্যে পড়ে গেছে, মানে মায়া দিঘিতে পড়ে গেছে, আপনার ময়না দিঘিতে পড়ছে। পরে আমি চিন্তা করলাম যেহেতু ময়না দিঘিতে পড়ে গেছে তাহলে ওর শহরে চলে গেছে। এবং ওই সময় আইসাই করলো কি, ওই মহিলাটা করলো কি, তার হাত থেকে কি জানি একটা মানে পানির মতো এর মধ্যে ফালাইলো, মানে ময়না দিঘিতে ফালাইলো। এবং ময়না দিঘিতে ফালানোর পরে আমি তখন বললাম যে কী করতেছো আমার সাথে এগুলো কী করতেছো? আমার আব্বা বলে আমরা কোটিপতি হয়ে যাব, আমরা লক্ষ টাকা পাবো, আমরা স্বর্ণের পাহাড় পাবো, তুই চলে আয়, এখান থেকে চলে আয়। আমি তখন বললাম আমি এখান থেকে যাবো, মানে আমি এখান থেকে তো যাবো না, আমার এখানে এখানে এরা কারা? আমার আব্বা বলে উনি কবিরাজ। আমি বললাম কোন কবিরাজ? বলে ওনার নাম নাজির কবিরাজ। আমি বললাম নাজির কবিরাজ? তার নাজির কবিরাজ এখানে কেন? আমার আব্বা বলতেছে তুই কথা বলিস না, চল। আমি কোনোভাবেই আব্বার সাথে দস্তাদস্তি করতে পারলাম না। নাজির কবিরাজ তখন করলো কি, একের পর এক ঢিল মারতেছে এই পুকুরের মধ্যে, মানে আপনার দিঘির মধ্যে। এবং ঢিল মারতেছে আমার ঘরের মধ্যে আইনা আটকায় রাখছে, আমার বাপ্পা আমার ঘরের মধ্যে আটকায় রাখছে। আমি তখন বলতেছি আমারে যাইতে দাও, আমার ছেড়ে দাও। মানে ওই আটকানির মধ্যে আমি শুনতেছি আমার কানের কাছে এসে কেউ একজন বলতেছে যে মনির আমারে বাঁচাও, এই লোককে এখান থেকে নিয়ে যাও, আমি বেরোইতে পারতেছি না, আমার দেশে যাইতে দিচ্ছে না, আমাকে আটকাই ফেলতেছে। ও মনির আমারে আটকাই ফেলতেছে, ওই মনির আমারে আটকাই ফেলতেছে, আমাকে তুমি নিয়ে যাও, মনির আমারে বাঁচাও, এই লোককে এখান থেকে সরাও, নাজির কবিরাজরে সরাও, নাম ধরে বলতেছে নাজির কবিরাজরা এখান থেকে নিয়ে যাও। আমি তখন এই হাতের বাঁধন টাদন সব কিছু চিরা মিরা আব্বারে লাত্তি মেরা আমি দিঘির পাড়ে দিলাম দৌড়। এই দিঘির পাড়ে দৌড়াইতে দিঘির পাড়ে গেছে, দিঘির পাড়ে যাইয়ে নাজির কবিরাজে ধরছি। ধরার পরে ওই বেটা যে আমার কপালের মধ্যে কি লাগাইলো, মানে হাতের মধ্যে কালো কি একটা জিনিস, পানি নাকি আমি জানি না, আমার কপালে লাগাইছি, শুধু এটা আমার মনে আছে, আর কিছু আমার মনে নেই। এবং এরপরে আমার আর কোনো স্মৃতি মনে নেই আমার সাথে কী হয়েছে না হয়েছে। আমি জানতে পারি আমি দীর্ঘ 7 বৎসরের মতো আমি প্রতিবন্ধীর মতো ছিলাম। এই 7 বৎসর আমার কোনো নাওয়া ছিল না, খাওয়া ছিল না, মানে দিলে খাইতাম, মানে যেখানে থাকতাম বসে থাকলে বসে থাকতাম, ঘুমাইলে ঘুমাই থাকতাম, একদিকে তাকাইলে তাকাই থাকতাম, মানে এক ধরনের মানসিক রোগীর মতো হয়ে গেছিলাম। তো তখন আমি 7 বছর পর, আমার মনে আছে 7 বছর পর আমি তখন ভালো হই, মোটামুটি সুস্থ হই। তখন আমি আমার মায়ের জিজ্ঞেস করি কী হয়েছিল, বাবার জিজ্ঞেস করি। তখন আমার মা বলে যেদিন আমি প্রথম ওইখান থেকে ফিরে আসছিলাম ওদের রাজ্য থেকে, যে জিনিসটা আমি সাথে নিয়ে আসছিলাম, ওই জিনিসটা আমার আম্মা
ওই নাজির কবিরাজের বাড়িতে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে নাজির কবিরাজ যেটা দেখাইলো যে আমার ছেলে এই জিনিসটা সাথে করে নিয়ে আসছে এবং নাজির কবিরাজ যেটা দেখে আমার আম্মাকে ধরে বলতেছে, ওরে বাপরে বাপ, এটা তো পৃথিবীর কোনো জিনিস না। এটা উনি হাতে নিয়ে তখন থেকে উনি আমাকে পাহারা দিতে শুরু করলেন। নাজির কবিরাজ, এটা আমি জানতাম না। উনি আমাদের বাড়িতে ছদ্মবেশে লুকিয়ে থাকতো এবং ওনারই এক বাড়ির এক মহিলাকে উনি মেহমান বানায়া আমার বাড়িতে পাঠাইছে। তখন থেকে উনি আমাকে পাহারা দিত, আমাকে ধরার জন্য, আমাকে এবং আমার ওই পরিরে ধরার জন্য। এবং এরকম করতে করতে একটা সময় কিভাবে কি হয়েছে আমি জানি না, আমার মায়েরে বলছে, বাবারে বলছে যে আমি ওর খোঁজখবর আমারে দিবা, মনির কি করে, কোথায় যায়, কি খায় না খায়, এবং আমারে অনেক কিছু খাওয়াইছে, পানি এটা ওইটা আমার আব্বা আম্মাকে দিয়েই কিন্তু আমারে খাওয়াইছে। এবং আমার আব্বা আম্মারে লোভ দেখাইছে, আমার আব্বা আম্মারে কুটিপতি বানাই দিব, স্বর্ণের পাহাড় দিব, এইটা দিব ওইটা দিব। অনেক লোভে পড়ে আমার আব্বা আম্মা এমন কিছু নিকৃষ্ট কাজ করছে যেগুলো আমি এই প্ল্যাটফর্মে বলে প্রকাশ করতে পারবো না। মানে এমন কিছু খারাপ কাজ আমার আব্বা আম্মা করছে আমার সাথে, তা আমি এগুলো সহ্য করে নিছি। আসলে কি করব, আমি আর আমার আব্বা আম্মা এগুলো আমার সাথে করছে এবং করার পরে শুধু লোভে পড়ছে। এবং লোভে পড়ার পরে আসলে মূলত আমার আব্বা আম্মা কিছুই পায় নাই। কিন্তু যে কথা শুনলে আপনি এখন অবাক হয়ে যাবেন, দীর্ঘ 7 বছর পর আমি যখন সুস্থ হয়ে সবল হই, ভালো হই, আমি তখন দেখতে পাই নাজির কবিরাজ আর আমাদের এলাকাতে থাকে না, খুলনা এলাকায় থাকে না, উনি ঢাকায় থাকে। উনি ঢাকায় কবিরাজি করে এবং নামমাত্র কবিরাজি উনি ঢাকার, কিন্তু ঢাকাতে ওনার বাড়ি গাড়ি, দুবাইতে ওনার ব্যবসা এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে ওনার ব্যবসা বাণিজ্য, ইন্ডিয়াতে ওনার বিশাল ব্যবসা। এক কথায় বলতে গেলে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ধনী লোকের মাঝে এই নাজির কবিরাজও আছে। তো উনি বেশিরভাগ সময় সৌদি আরবে থাকে, দেশে খুব কমই থাকে, বেশিরভাগই সৌদি আরবে থাকে। তো কোনোদিন ওনার সাথে আর আমাদের দেখা হয়নি, আমার মা বাবার কারোই দেখা হয়নি। আমরা গরিব, এখনও গরিবই আছি, এখনও আমি কৃষিকাজ করি। আমার আব্বা আমার বয়স হয়েছে, তারা মরতে বসেছে, আমাকে বিয়ে করাইছে এলাকার এক মেয়েকে। আমি ওই মেয়েকে নিয়ে, আমার একটা ছেলে আছে, আজ বহু বছর হয়ে গেছে, আর কোনো সন্তানাদি হয় না, ছেলেটা অনেকটা বড় হয়েছে, সংসার জীবনে আছে। আব্বা আম্মা অনেক বয়স্ক, কিন্তু তাদের ওই লোভের কারণে আমি জানি না আমি কী হারাইছি। এখনও যখনই আমার মায়ের কথা মনে হয় আমার কলিজা ফেটে যায়। আমি এখনও গভীর রাতে ওই মায়াকে দেখার জন্য ময়না দিঘির পাড়ে গিয়ে বসে থাকি, কিন্তু মায়াকে আমি আর দেখতে পাই না, মায়ের সাথে আমার আর দেখা হয় না। আমি মায়াকে অনেক মিস করি। আপন ভাই, আপনার গল্পগুলো তো আমি শুনি এবং আমার কাছে মনে হয় যে আপনার গল্পগুলো বাতাসে ছড়িয়ে যাচ্ছে। বাতাসে বাতাসে যদি কোনোভাবে আমার মায়ার কানে আপনার এই কথাগুলো যায়, আমি মায়াকে বলতে চাই মায়া যেন আমার কাছে ফিরে আসে। আমি মায়াকে অনেক ভালোবাসি। আজও মায়ার জন্য আমি গভীর রাতে ঘুমড়ে ঘুমড়ে কাঁদি। আমার গল্পটা আপনি রেকর্ড করবেন এবং আমার গল্পের সত্যতার জন্য আমি আপনাকে আমার পুরো ঠিকানাটা দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ খুলনার ভাই মনির হোসেনের জীবনের এই চমৎকার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনার জন্য। আচ্ছা, এই ময়নাদিঘির একটা গল্প আমি এর আগেও পেয়েছিলাম, মেবি 2023 সালের দিকে। এই খুলনার ময়নাদিঘির একটা গল্প আমি বলেছি, বাট এই ময়নাদিঘিটা দেখার আমার অনেক ইচ্ছা। ওনাকে আমি বলেছি, ভাই আপনি আমাকে ফুল ঠিকানাটা দেন। উনি আমাকে ফুল ঠিকানাটা দিয়েছে এবং আমি ওনার সাথে ইমেলে কথা হয়েছে, আমি ময়নাদিঘিটা দেখব। অন্তত খুলনার ওই ময়নাদিঘি দেখার জন্য হলে আমি খুলনা যাই। উনি বলে দিঘিটা অনেক বড় না, আগে অনেক বড় ছিল, কিন্তু এখন অনেক বড় নেই। অনেকেই চারপাশ দিয়ে বরাট টরাট করে ফেলছে, আগের মতো বড় না, কিন্তু দিঘিটা এখনও আছে এবং এটার মধ্যে সাইনবোর্ড আছে ময়নাদিঘি। এই দিঘির অনেক স্মৃতি আছে। দিঘিটা দেখার জন্য হলো আমি একবার হলেও খুলনায় যাব। গল্পটা আমার কাছে ভালো লেগেছে। গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং আজকের গল্পের মনির হোসেনকে নিয়ে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায় বন্ধু, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।